আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। ফিনিক্স শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি বলছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ। আমি তোমাদের সাথে আছি, হিসাব বিজ্ঞান ক্লাস নিব আমি। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হিসাব বিজ্ঞান বিষয়ে যথাযথ দিক নির্দেশনা দেওয়ার জন্য যত ধরনের হেল্প লাগে আমি তোমাদের সাথে আছি। তো তোমরা কে কোথায় থেকে জয়েন হইতেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর কে কোন কলেজ থেকে পাশ করছো এটা জানালেও বেটার হয় আমাদের জন্য। তো আমরা এখানে স্লাইড দেখে পড়াবো। তো স্লাইডগুলো আমরা ফ্রি ক্লাসগুলোতে দিতে পারছি না। তো আমাদের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা স্লাইডগুলো এখানে শো করব। তোমাদের স্ক্রিনশট নিতে হবে, কিন্তু তোমরা যদি কেউ স্লাইড বা শিট পেতে চাও তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচগুলোতে আসতে হবে। তো বেশি কথা না বলে আমরা চলে আসি হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো নিয়ে। তো ফার্স্ট অফ অল, হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমরা ক্লাস 9-10 যারা কমার্স থেকে পড়ে আসছো, ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 4 বছর পড়েছো। আর যারা সায়েন্সে ছিল তারা হয়তো ইন্টারমিডিয়েটে 2 বছর পড়ছো। তো হিসাব বিজ্ঞান যে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এই দুইটা পেপারের উপরেই আমাদের বেসিক্যালি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো হয়। আর ইউনিভার্সিটি কোশ্চেনগুলো হয় এমসিকিউ টাইপ। তো তোমাদের সম্প্রতি রিটেন অ্যাড করছে কিছু কিছু ইউনিভার্সিটি, ফুল রিটেন নেই, কিছু কিছু ইউনিভার্সিটি আংশিক রিটেন, আংশিক এমসিকিউ, কিছু কিছু ইউনিভার্সিটি আছে আগের মতোই শুধু এমসিকিউ। তো এমসিকিউ জানার জন্য বা এমসিকিউতে সঠিকভাবে অ্যান্সার করার জন্য আমাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। তো যদিও আমাদের কোথাও কোনো গ্যাপ থেকে থাকে তাহলে হইতেছে আমরা এমসিকিউ যথাযথভাবে অ্যান্সার করতে পারবো না। তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমি তোমাদের সাথে আছি। তো চলে আসি, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কী, বা হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি। তো তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যেই কলেজ থেকে যেই টিচার যেই রাইটারের বই পড়ো না কেন, তোমরা ফার্স্ট চ্যাপ্টার করেছো হিসাব বিজ্ঞান পরিচিতি, হ্যাঁ, বা হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। এক এক বইতে এক এক নামে দেওয়া আছে, সমস্যা নেই। তো এইখানে আমরা জাস্ট ফার্স্ট চ্যাপ্টার করেছি, বাট এই ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 6 থেকে 7টা টপিক অ্যাড করা আছে। সুতরাং আমরা একদিনে চাইলেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা কমপ্লিট করতে পারবো না। আমরা সিলেক্টেড কিছু টপিক অ্যাড করেছি, সিলেক্টেড টপিক থেকে আমাদের লেকচারগুলো শুরু হবে। তো চ্যাপ্টার 1-এ হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তোমাদের কাছে যার কাছে যে বই থাকে তোমরা জানো যে চ্যাপ্টার 1-এ কী কী থাকে। হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কী, তারপরে থাকে হিসাব, হিসাব সমীকরণ, দুতরফা দাখিলা পদ্ধতি, লেনদেন, ইত্যাদি ইত্যাদি। এই মিলে ফার্স্ট একটা চ্যাপ্টার কাভার করা হয় সব রাইটের বইতে। তো এখন আমাদের ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য আমরা বলছি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো। তো হিসাব বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার যদি আমরা একদিনে কাভার করতে চাই, এটা অনেক বড় একটা সময়ের ব্যাপার, অনেকের পড়ার ধৈর্যটাও থাকে না। তো সুতরাং আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা ও লেনদেন। এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই খাতায় লিখে নিলে নিতে পারো, হিসাব বিজ্ঞানের পরিচিতি বা হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা এবং লেনদেন, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা স্লাইডে দেখতে পাইতেছো হিসাব বিজ্ঞান। এখন চলে আসো হিসাব বিজ্ঞান কাকে বলে। তার আগে আরেকটা কথা বলে দিই তোমাদের ভীতি কাটানোর জন্য। আমরা বিগত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি। তোমাদের কাছে সবারই একটা ভয় হয় বা ভীতি থেকে যায় যে হিসাব বিজ্ঞান তো একটা ম্যাথমেটিক্যাল বিষয়, এখানে আমাদের অনেকের অনেক গ্যাপ আছে, আমরা তো ম্যাথ ভালো পারি না, হিসাব বিজ্ঞান অঙ্ক ভালো পারি না, বা হিসাব বিজ্ঞান অঙ্কে প্র্যাকটিস নেই তেমন। এখানে একটা সুসংবাদ তাদের জন্য দিই যে আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে তোমার 10 থেকে 12% পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অ্যাড থাকে। মানে 100টা কোশ্চেনে তোমার 90টা কোশ্চেনে থাকবে থিওরি বেসিস এবং 10টা সর্বোচ্চ আমার কী দিবে, ম্যাথ। তাহলে আমার যদি কোশ্চেন ফরমেশন ওইরকম হয় যে 20টা কোশ্চেন থাকবে, 20টা এমসিকিউ যদি থাকে, 20টার ভিতর 18টাই তোমরা পাবা কি থিওরি টাইপের বা তত্ত্বীয় টাইপের, আর 2টা বাবা ম্যাথমেটিক্যাল। সর্বোচ্চ এখানে দিলে 3টা 4টা, এবং এই ম্যাথগুলো ছোট, ওই আগের মতো আমার বড় অঙ্কগুলো না যে একটা আর্থিক বিবরণ তৈরি করো বা নগদান বই তৈরি করো, পুরো একটা রেয়ামিল তৈরি করো, হ্যাঁ। আর এখন যেহেতু রিটেন অ্যাড করার কথা হচ্ছে, কোনো কোনো ইউনিভার্সিটি অ্যাড করে ফেলছে, তো রিটেন অ্যাড করলেও তোমাদেরকে এক কথায় প্রকাশ বা ছোট ছোট ক্যালকুলেশন থাকবে। যেমন তোমরা এমসিকিউতে করছো ছোট ছোট ক্যালকুলেশন এই টাইপের, বাট বড় অঙ্কতে পুরো একটা অবচয়ের অঙ্ক করো, পুরো একটা শেয়ার ইস্যুর অঙ্ক আমাদের করতে হবে, অংশীদের অঙ্ক করতে হবে, এরকম না। তো হিসাব বিজ্ঞান বিষয়ে যাদের ভীতি ছিল বা হিসাব বিজ্ঞান সম্পর্কে যাদের ভয় ছিল যে আমরা হিসাব বিজ্ঞান কম বুঝি, কম পারি,
তাদের ভয় কাটিয়ে উঠে নতুন করে আবার প্রস্তুতি নেওয়া, যে এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা হিসাব বিজ্ঞান পড়ব শুধু থিওরি বেসিস, শুধু থিওরি বেসিস, কারণ থিওরি থেকেই কোশ্চেনগুলো হয়। তোমাদের কাছে যদি বিগত বছরের কোশ্চেনগুলো থাকে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞান আসলে ম্যাথমেটিক্যাল একটা বিষয় হইলেও এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমার থিওরি বেসিস কোশ্চেনগুলো বেশি আসে। ম্যাথ নিয়ে অত আর হেডেক হওয়ার কোনো কারণ নেই। তো চলে আসে হিসাব বিজ্ঞান কাকে বলে বা কি। এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান, হ্যাঁ, ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি ল্যাটিন ক্যালকুলি হতে, যার অর্থ গণনা করা, যার বাংলা পরিভাষা হিসাব বিজ্ঞান। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আমাদের আসতে পারে হিসাব বিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, শব্দটি কোন ভাষা থেকে এসেছে। হ্যাঁ, এটা তোমরা এখানে এই এক লাইনের ভিতর এই দুইটা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাও। তারপর আসো, হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা বা তথ্য পদ্ধতি। তাহলে কি, আমার যদি কোশ্চেন করে হিসাব বিজ্ঞান কি, শর্টকাটে এক কথায় প্রকাশ বা এমসিকিউতে যদি আসে হিসাব বিজ্ঞান কি, তাহলে আমরা বলবো হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। কেন? এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতিতে লেনদেনসমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ করে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, যাতে করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তার মানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা অনেক বড় হয়ে গেল না তোমাদের কাছে? এখন যদি তোমাদের কোশ্চেন আসে 1 মার্কের জন্য বা ধরো রিটেন পার্টে আসছে হিসাব বিজ্ঞান কাকে বলে, তোমরা একটু সাজাই গোছায় লিখবা। এটা যে একদম বাইবেল তা না, যে এটা যা লিখছি এটাই অ্যাকুরেট তা না। তুমি তোমার মতো করে সঠিক উত্তরটাকে মূল পয়েন্টে রেখে তুমি কি করতে পারবা, তোমার মতো করে উত্তরটা লিখতে পারবা। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ, এই কয়েকটা পয়েন্ট থাকতে হবে। হ্যাঁ, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ করে আর্থিক বিবরণসমূহ প্রস্তুত করা হয় যাতে, এবং সরবরাহ করা হয় কি, তথ্য, যাতে তারা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যারা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে। হ্যাঁ, এইভাবে অর্থাৎ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। এখন দেখো নিচে একটা ইটালিয়ান বোল্ড করে লেখা আছে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। তাহলে কোশ্চেনে যদি আমার আসে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, অ্যান্সার হবে ব্যবসার ভাষা বলা হয়। এই টাইপের এমসিকিউ তোমরা পাবা, পরবর্তী স্লাইডে আমাদের আছে, অবশ্যই পাবা। স্লাইডটা সবাই স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে নেওয়া হলে আমাকে একটু জানাও, আমি পরবর্তী স্লাইডে শিফট করব। ওকে, আমি তাহলে পরবর্তী স্লাইডে আসতেছি। আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো দেখো এখানে হিসাব বিজ্ঞান কি, এটার একটা সারমর্ম দেওয়া আছে বা সামারি দেওয়া আছে। ইহা লেনদেন সমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী তথ্য প্রস্তুত করে। আমি বললাম না, মূল পয়েন্টগুলো আমার থাকতে হবে। প্রথমে হচ্ছে লেনদেন সমূহ চিহ্নিতকরণ। আমার অনেকগুলো ঘটনা এবং লেনদেন, অনেকগুলো ঘটনা দেখা থাকবে, এর ভিতর থেকে আমার লেনদেন আগে কী করতে হবে, চিহ্নিত করতে হবে। যেমন আমাদের যদি ধান বীজ আর গম বীজ একত্রিত করে দেওয়া হয় এবং আমি যদি বলি যে এখান থেকে ধানের বীজগুলো কি করো তোমরা চিহ্নিত করো, তাহলে তোমরা কি করবো, এখান থেকে আগে বাছাই করবে, তাই না? তাহলে চিহ্নিতকরণ করা মানে কি, এক ধরনের বাছাইকরণ। এরপরে লেনদেন সময় চিহ্নিত করে আমি তো বসে থাকলে হবে না, এই লেনদেনটা আমার কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাহলে এরপরে লিপিবদ্ধ করবে, লিপিবদ্ধ করার পরে এটাকে ক্যাটাগরাইজ করতে হবে, ক্যাটাগরি করতে হবে। হ্যাঁ, তোমার শ্রেণীবিন্যাস করতে হবে। তারপর শ্রেণীবিন্যাস করার পরে দেখবো যে হিসাবটা অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তারপরে এটাকে কি করতে হবে, তোমার সংক্ষিপ্ত করতে হবে। এর মাধ্যমে ব্যবহার উপযোগী তথ্য প্রস্তুত করতে হবে তোমাকে। তারপর বলছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক এবং একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। আমি বারবার বলতেছি হিসাব বিজ্ঞান কি, একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। এরপরে দেখো ইহা একটি সেবামূলক বা চিন্তনীয় কাজ। এটা কিন্তু আমার কায়িক শ্রম না। কায়িক শ্রম মানে কি, যারা লেবার বা আমরা কি বলি শ্রমিক, যারা শ্রম দিয়ে কাজ করে তাদের শ্রমকে বলা হয় কায়িক শ্রম। হ্যাঁ, যেমন ইট তোলা, বালু তোলা, এগুলো হচ্ছে কায়িক শ্রম। আর সেবামূলক মানে এবং চিন্তনীয় কাজ, এটা তোমার মানে কায়িক শ্রম না, এটা তোমার মানসিক শ্রম। হিসাব বিজ্ঞান কি, একটা মানসিক শ্রম সংক্রান্ত কাজ। তারপর বলছে ইহাতে প্রস্তুতকৃত তথ্যসমূহ সংশ্লিষ্ট পক্ষসমূহকে সরবরাহ করা হয়। আমরা হিসাব বিজ্ঞানে যে তথ্যগুলো প্রস্তুত করি এটা কাকে সরবরাহ করা হয়, সংশ্লিষ্ট পক্ষসমূহকে। কারণ সংশ্লিষ্ট পক্ষ ছাড়া অন্য কাউকে সরবরাহ করা কি, এটা বৃথা। ইহা একটি ব্যবহারিক জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞান, ইহা একটি পেশা। হিসাব বিজ্ঞান কিন্তু একটা পেশা। তো আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই যে স্ক্রিনশট নেওয়ার একটা ঝামেলা, এই কারণে আমরা বলছি যে আমাদের কিছু বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা থাকার কারণে আমরা স্লাইডগুলো তোমাদের দিতে পারছি না। এইভাবে স্ক্রিনশট নিয়েই
ফ্রি ক্লাসে পড়তে হবে। আর কেউ যদি স্লাইড বা শিট পেতে চাও তাহলে অবশ্যই কোচিংয়ের সাথে কন্ট্যাক্ট করবা, প্রিমিয়াম ব্যাচে তোমরা অ্যাড হয়ে এরপরে স্লাইড বা শিট পাবা। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপরে চলে আসো হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি? প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। তোমরা ম্যানেজমেন্ট পড়ছো, এটার একটা বৈশিষ্ট্য আছে। তোমরা ধরো ভূগোল পড়ো, এটার একটা বৈশিষ্ট্য আছে। সব প্রত্যেকটা বিষয়ের কি একটা বৈশিষ্ট্য আছে। তো হিসাব বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য আছে। হিসাব বিজ্ঞান হলো ব্যবসার ভাষা। হ্যাঁ, তারপরে বলা হয়েছে হিসাব বিজ্ঞান হলো তথ্য প্রকাশের মাধ্যম। হিসাব বিজ্ঞান হলো একটি সেবামূলক কর্ম। আগেই বলছে এটা কি একটা সেবামূলক কর্ম, কারণ হিসাব বিজ্ঞানে কিন্তু কোনো ওই ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট নাই, আমরা সেবা দিই। কেউ যদি তথ্য সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত কেউ যদি আমাদের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য, আমরা কি করি? ওইটার পরামর্শ দিই। হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবহারিক বিষয় বা শাস্ত্র। চলে আসি পরবর্তী স্লাইডে। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আরও কিছু বাদ আছে। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো ব্যবস্থাপনার হাতিয়ার বা সহায়ক। হিসাব বিজ্ঞান হলো নিয়ন্ত্রণের কলাকৌশল। আমার প্রতিষ্ঠানে যদি হিসাব না থাকে বা আমি যদি হিসাব বিজ্ঞানটা অনুসরণ না করি, আমি কিন্তু প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারবো না। মানে কি? আয় ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো না। তারপর হলো হিসাব বিজ্ঞান হলো ঐতিহাসিক দলিল সংরক্ষক। ঐতিহাসিক দলিল মানে কি? তোমরা জানো ইতিমধ্যে, তোমরা ইন্টারমিডিয়েট যেহেতু পড়ে আসছো, 9-10 পড়ে আসছো, যে লেনদেনের কিছু দলিল থাকে। হ্যাঁ, এই দলিলগুলো কীরকম? যেমন চালান, ক্যাশ মেমো, ভাউচার, এগুলো কিন্তু কে সংরক্ষণ করে? হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সংরক্ষণ করা হয়। চলে আসি পরবর্তী স্লাইডে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। দেখো, প্রত্যেকটা বিষয়, তোমরা শুধু কমার্সে না, সায়েন্স বা আর্টসে যারা আছে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমার কি আছে? উৎপত্তি ক্রমবিকাশ আছে। যেমন যারা ফিজিক্স পড়ায় তাদের কিন্তু ফিজিক্সের উৎপত্তি ও ক্রমবিকাশ, যারা বাংলা পড়ায় বাংলার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়ায়। তো ঠিক সেই রকম আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে হবে। তো হিসাব বিজ্ঞানের ইতিহাসকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। প্রধানত আমার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। তো প্রথমটা কি? উন্মেষকাল। আর কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা, আমরা রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? এখন আসি হিসাব বিজ্ঞানের উন্মেষকাল। তো দেখো, এখানে বলছে সভ্যতা শুরু হতে 1494 সালের পূর্ব পর্যন্ত। মানে সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছে তার থেকে 1494 সাল পর্যন্ত এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের উন্মেষকাল। এই উন্মেষকালকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। পরবর্তী স্লাইডে আসতেছি, সবাই স্ক্রিনশট নিয়ে নাও এটার। আচ্ছা, উন্মেষকালের 4টা ভাগ। তো প্রথম ভাগ কি? প্রস্তর যুগ। এই সময়ে গাছের গায়ে, পাহাড়ের গুহায় এবং পাথরে চিহ্ন দিয়ে হিসাব রাখা হতো। তাহলে এখানে আমার কিন্তু এমসিকিউ আসতে পারে যে গাছের গায়ে, পাহাড়ের গুহায় এবং পাথরে চিহ্ন দিয়ে হিসাব রাখা হতো হিসাব বিজ্ঞানের কোন যুগে? অ্যান্সার হবে প্রস্তর যুগে। তারপর হবে প্রাচীন যুগ। এই সময় পাপিরাস নামক গাছের পাতা দিয়ে মিশর, ইতালি, রোম, গ্রিস, ব্যাবিলন, ইউরোপ ও এশিয়ার লোকেরা হিসাব রাখতো। এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে এডিট করে নেবা। এই জিনিসগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করে রাখবা যে ইতালি, রোম, গ্রিস, ব্যাবিলন, ইউরোপের লোকেরা কোন গাছের পাতায় কি রাখতো? হিসাব রাখতো। প্যাপিরাস নামক গাছের পাতায় হিসাব রাখতো। এই সময় চীন দেশের লোকেরা অ্যাবাকাস নামক যন্ত্র দিয়ে হিসাব কার্য সমাধা করতো। অ্যাবাকাস হইতেছে প্রাচীন একটা গণনা যন্ত্র। সবাই স্ক্রিনশট দিয়ে নাও, আমরা পরবর্তী স্লাইডে আসতেছি। আচ্ছা, উন্মেষকালের যেই 4টা ভাগ ছিল, আমরা 2টা ভাগ করে ফেলছি, প্রস্তর যুগ, প্রাচীন যুগ, আর 2টা আছে বিনিময় যুগ ও মুদ্রা যুগ। তো দেখো, বিনিময় যুগ কি? এই সময় মিশরীয়রা আবলুস কাঠে, আইভরি প্লেটে ও স্লেট পাথরে এবং কঙ্গোতে বাঁশের কাঠিতে, আর পেরুতে কিপু নামক সুতায় গিট দিয়ে, এই জিনিসটা সবাই আন্ডারলাইন করে নেব। পেরুতে কিপু নামক সুতায় গিট দিয়ে, এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল যে কোন দেশের আদিবাসীরা কিপু নামক সুতায় গিট দিয়ে হিসাব রাখত? অ্যান্সার হয়েছিল কি আমার? পেরুর আদিবাসীরা। তো সবাই স্ক্রিনশট নিয়ে এটা আন্ডারলাইন করে রাখবে এডিট করে। পেরুর আদিবাসীরা কিপু নামক সুতায় গিট দিয়ে হিসাব রাখত। পেরুতে কিপু নামক সুতায় গিট দিয়ে ইউরোপ ও এশিয়ায় পোড়ামাটি, মোম, তাম্রপাত্র ও কাঠ খোদাই করে হিসাব রাখত। এরপর আসো মুদ্রা যুগ। এই সময় মুদ্রার প্রচলন হয়। ইংরেজ ব্যবসায়ীরা টালি নামক খাস কাটা চ্যাপ্টা কাঠের লাঠির মাধ্যমে হিসাব রাখত। তাহলে যদি কোশ্চেন আসে ইংরেজ ব্যবসায়ীরা কিসে হিসাব রাখতো? অ্যান্সার হবে টালি নামক খাস কাটা চ্যাপ্টা কাঠের লাঠিতে। তো আমার উন্মেষকাল চলে গেল। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাইতেছি প্রাক বিশ্লেষণ কাল। প্রাক বিশ্লেষণ কাল কত থেকে কত পর্যন্ত? 1494 থেকে 1800 সাল পর্যন্ত। মানে কি? উন্মেষকাল থেকে 1494 সালের আগ পর্যন্ত একটা, 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত, এটাকে বলা হয় প্রাক বিশ্লেষণ কাল।
কৃষি, শিল্প ও বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয়, ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন ঘটে। তাহলে ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন ঘটে কোন কালে? প্রাক বিশ্লেষণ কালে। যৌথ মূলধনী ব্যবসার প্রচলন ঘটে এবং দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির কিন্তু উদ্ভব হয় কত সালে? 1494 সালে, এটা আমরা জানি, এবং এটা প্রাক বিশ্লেষণ কালে পড়ে গেছে। এরপরে আমরা চলে আসি বিশ্লেষণকাল, 1801 থেকে 1950 সাল পর্যন্ত। ইউরোপে শিল্প বিপ্লব সংগঠিত হয়। হ্যাঁ, ইতিমধ্যে ইউরোপে কি হয়েছে? শিল্প বিপ্লব সংগঠিত হয়ে গেছে। সীমিত দায় সম্পন্ন যৌথ মূলধনী ব্যবসার উৎপত্তি হয়, মানে কোম্পানি ব্যবসার উৎপত্তি হয়, এবং কারখানার উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে। তারপরে আরেকটা ভাগ বাকি থাকে। আমরা হিসাব বিজ্ঞানের কালকে 4টা কাল ধরছি: উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, বিশ্লেষণকাল এবং আধুনিক কাল। হ্যাঁ, আধুনিক কালে আমরা কি দেখতে পাচ্ছি? 1951 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। তো এখানে দেখো, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান 1970 সাল, মানব সম্পদ উন্নয়ন হিসাব বিজ্ঞান 1975 সাল, যন্ত্রায়িত হিসাব পদ্ধতি 1980 সাল এবং পরিবেশ হিসাববিদ্যা 1990 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই হইতেছে হিসাব বিজ্ঞানের ক্রমধারা বা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, যেটা আমরা বলি। এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা দুইটা আসতে পারে, যে কিপু নামক সুতায় গিট দিয়ে কারা হিসাব রাখতো? এটা হবে পেরুর অধিবাসী। আর ইংরেজরা কিভাবে হিসাব রাখতো? এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে আমার। এখন চলে আসি আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলী। হিসাব বিজ্ঞানের কাজ কি কি? স্লাইডগুলো সবাই স্ক্রিনশট দিয়ে রাখবা। তো বলছে, একটি প্রতিষ্ঠানের মূল কাজ হলো প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কিত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের কর্মকর্তা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। তো হিসাব বিজ্ঞানের কার্যাবলী কয় ধরনের? 2 ধরনের। সবাই একটু খাতায় লিখে নিলে লিখে রাখতে পারো। এটা হিসাব বিজ্ঞানের কার্যাবলী কয় ধরনের? 2 ধরনের। আমরা পরবর্তী স্লাইডে দেখি তাহলে 2 ধরনের কাজগুলো কি কি। একটা হইতেছে হিসাব বিজ্ঞানের তত্ত্বাবধায়কমূলক কাজ, আর একটা হইতেছে ব্যবস্থাপকীয় কাজ। খাতায় সবাই এই জিনিসটা লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে আগে সেভ করে নাও। তত্ত্বাবধায়কমূলক কাজ কি? কারণ এই জিনিসগুলো তোমাদের রিটেনে আসতে পারে, যে হিসাব বিজ্ঞানের কার্যাবলী কি কি লিখো। হ্যাঁ, তত্ত্বাবধায়কমূলক কাজ 1 নম্বর কি? অর্থনৈতিক লেনদেন লিপিবদ্ধকরণ। 2 নম্বর শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ। 3 নম্বর নিট ফলাফল নির্ধারণ। 4 নম্বর আর্থিক অবস্থা প্রদর্শন। 5 নম্বর আর্থিক তথ্য জ্ঞাপন। 6 নম্বর আর্থিক তথ্যের বিশ্লেষণ। আর হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপকীয় কাজ কি? আর্থিক নীতি নিয়ন্ত্রণ ও পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরিকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, কর্মীদের কাজের মূল্যায়ন, ভুল ও জুয়াচুরি প্রতিরোধ। এখানে তোমাদের এমসিকিউতে এইভাবে আসতে পারে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপকীয় কাজ, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের তত্ত্বাবধানমূলক কাজ। তবে তোমরা 2-3টা জিনিস একটু মার্ক করে নাও। এটা পিডিএফে পারবা না, স্ক্রিনশট দিয়ে তোমরা এডিট করে নিবা। যে ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের কোন কাজের ভিতরে পড়ে? অ্যান্সার হবে ব্যবস্থাপকীয় কাজের ভিতরে পড়ে। তারপরে লেনদেনের শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ হিসাব বিজ্ঞানের কোন কাজের ভিতরে পড়ে? অ্যান্সার হবে তত্ত্বাবধায়কমূলক কাজ। তাহলে তোমরা যে কোনো 1-5টা মুখস্থ করে নিবা। ধরো ব্যবস্থাপকীয় কাজগুলো তুমি কি করছো? 5টা মুখস্থ করে নিছো। তাহলে ব্যবস্থাপকীয় কাজ বাদে যদি আমার কোশ্চেন আসে নিচের কোনটি তত্ত্বাবধায়কমূলক কাজ, তাহলে তোমরা এই যে ব্যবস্থাপকীয় কাজ বাদে যেটা অ্যান্সারের বা ক্লুতে থাকবে ওইটাই কি অ্যান্সারটা হবে। তো আমি বলে দিলাম বাজেট তৈরিকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, আর লেনদেনের শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ। এই কয়েকটা কোশ্চেন মাঝে মধ্যে আসে। চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। দেখো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন খুব ঘুরায় পেঁচাই হয়। নিম্নে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি ছক আকারে উপস্থাপন করা হলো। দেখো, মূল প্রক্রিয়া আমার 3টা। হ্যাঁ, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? 3টা। 1 নম্বর হইতেছে লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। আমার প্রথমে কি করতে হবে? চিহ্নিত করতে হবে বা শনাক্ত করতে হবে। আমি যদি লেনদেনই চিনতে না পারি তাহলে কাজ করবো কি নিয়ে, তাই না? 1 নম্বর ধাপটা কি? তোমাদের এইভাবে কোশ্চেনে আসে, এমসিকিউ কোশ্চেনে আসে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? অ্যান্সার হবে লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। দ্বিতীয় ধাপ কি? লেনদেন লিপিবদ্ধকরণ। তৃতীয় ধাপ কি? তথ্য সরবরাহকরণ। কোশ্চেন আসতে পারে এইভাবে, হিসাব বিজ্ঞান চক্রের বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কি? লেনদেন লিপিবদ্ধকরণ। আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার শেষ ধাপ কি? অ্যান্সার হবে তথ্য সরবরাহকরণ। আমার এই 3টা ধাপ মূল ধাপ, এটা মনে রাখবে সবাই। আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিবা। এখন আসো, লেনদেন লিপিবদ্ধকরণকে আবার 3 ধাপে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমার লেনদেন বিশ্লেষণ।
আমি যে লেনদেন লিপিবদ্ধ করব এটাকে আগে আমার বিশ্লেষণ করে নিতে হবে, কোনটা নগদ লেনদেন, কোনটা অনগদ, কোনটা বাকিতে লেনদেন, তাই না? এরকম লেনদেন আমার আগে বিশ্লেষণ করে নিতে হবে। তারপরে লেনদেনকে আমরা কি করি, জাবেদাভুক্ত করি। জাবেদাভুক্ত করার পরে লেনদেনকে আমরা কি করি, খতিয়ানে স্থানান্তর করি। ঠিক আছে? তাহলে এখানেও কোশ্চেন আসতে পারে এরকম যে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি, অ্যান্সার হবে লেনদেন বিশ্লেষণ। এরপরে যদি বলে লিপিবদ্ধকরণের দ্বিতীয় ধাপ কি, অ্যান্সার হবে লেনদেন জাবেদাভুক্তকরণ। এরপরে যদি কোশ্চেন আসে লিপিবদ্ধকরণের শেষ ধাপ কি, অ্যান্সার হবে লেনদেন খতিয়ানে স্থানান্তরকরণ বা খতিয়ানে স্থানান্তরকরণ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিখলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল ধাপ বা প্রধান ধাপ কয়টা, তিনটা, ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই দুইটা একটু ভালো করে মনে রাখবা। আর লিপিবদ্ধকরণের প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই তিনটা একটু ভালো করে সবাই মনে রাখবা। ঠিক আছে? এখান থেকে কোশ্চেনটা এরকম আসে, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনো ধাপ না? তো এই ছয়টা আমরা দেখতে পাচ্ছি, এর ভিতর যদি কোনোটা না থাকে, এই ছয়টার ভিতর যদি থাকে ওইটা অবশ্যই অ্যান্সার হবে। ধরো এমন ক্লু দেওয়া আছে চারটা ক্লু, এই চারটার ভিতর তিনটা এখান থেকে অন্তর্ভুক্ত আছে আর একটা দেওয়া আছে এই ছয়টার বাইরে, তাহলে ওইটাই আমার অ্যান্সার হবে, এইটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ না। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা ভালো করে বুঝছি আমরা, আমার মনে হয় সবাই। আমি আবার সারমর্ম বলে দিই, প্রথম আমার মনে রাখতে হবে যে মূল ধাপ তিনটা, আর লিপিবদ্ধকরণ এটার আবার ধাপ আছে তিনটা। আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই যে কোশ্চেনগুলো এখানে সাজানো আছে, যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ধাপসমূহ। 1 নম্বর কি বলছে, লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি, লেনদেন চিহ্নিত করা বা শনাক্ত করা। দ্বিতীয় ধাপ কি, লেনদেন লিপিবদ্ধকরণ। হ্যাঁ, তৃতীয় ধাপ কি, তথ্য সরবরাহকরণ বা তথ্য আদান প্রদান। এখন আসি আমরা লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি, আবার লেনদেন বিশ্লেষণ। দ্বিতীয় ধাপ লেনদেন জাবেদাভুক্তকরণ, ওইখানে একটু ভুল গেছে, জাভেদা হয়েছে, ওইটা হবে জাবেদাভুক্তকরণ। তৃতীয় হইতেছে লেনদেন খতিয়ানে স্থানান্তর করুন। ওকে, আচ্ছা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু জানাও, আর স্ক্রিনশট দিতে না পারলে এটাও জানাও যে একটু ওয়েট করেন ভাইয়া, আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই। আর তোমরা শিটগুলো এবং স্লাইডগুলো এবং আরও আমাদের 1-to-1 সার্ভিস পেতে চাইলে অবশ্যই প্রিমিয়াম ব্যাচে তোমরা অ্যাড হবা। ওইখানে আমরা তোমাদের বিস্তারিত আরও যা তথ্য লাগে আমরা দিব, যতটুকু হেল্প লাগে আমরা তোমাদের হেল্প করব, এবং তোমাদের যাবতীয় যত কোশ্চেন আমরা ফ্রি ক্লাসে অ্যান্সার করার চেষ্টা করব। প্রিমিয়াম ব্যাচে আরও বিস্তারিত যদি কোনো তথ্যের ব্যাখ্যা থাকে আমরা অবশ্যই দিব, জানার আগ্রহ থাকলে অবশ্যই জানাবো। পরীক্ষা আছে, মূল্যায়ন পদ্ধতি সব আছে, অ্যাসাইনমেন্ট আছে। অবশ্যই তোমরা আগ্রহ সহকারে আমি মনে করি প্রিমিয়াম ব্যাচে অ্যাড হবা। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী পেজে। আমি আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছো। এখন আসো টিপস, এখানে কিছু টিপস আছে, দেখো বলছে হিসাব বিজ্ঞান প্রথম কাজ কি, লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। এরপর আসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় কাজ কি, লেনদেন লিপিবদ্ধ করা। আমি শনাক্ত করে বসে থাকলে হবে না, আমার লিপিবদ্ধ করতে হবে। এরপর বলছে হিসাব বিজ্ঞানের তৃতীয় কাজ কি, তথ্য সরবরাহ করা। হ্যাঁ, এরপর বলছে লেনদেন লিপিবদ্ধকরণের আবার প্রথম ধাপ কি, লেনদেন বিশ্লেষণ। আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে লেনদেন লিপিবদ্ধকরণের দ্বিতীয় ধাপ কি, জাবেদাভুক্তকরণ। এরপরে আসি লেনদেন লিপিবদ্ধকরণের তৃতীয় ধাপ কি, খতিয়ানে স্থানান্তরকরণ। এখন দেখো যে কোশ্চেনটা আমার পরীক্ষা আসে ওটা আমি টিপসের ভিতরে দিয়ে রাখছি, যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় কি, তথ্য যাচাইকরণ। দেখো আমরা যে ধাপগুলো পড়লাম ওই ধাপের ভিতর কি আমরা যাচাইকরণ কি কোনো পয়েন্ট ছিল না। তথ্য যাচাইকরণ, লেনদেন যাচাইকরণ, রে আমিল প্রস্তুতকরণ, এগুলো কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো ধাপ না। ওকে, তাহলে এই কোশ্চেনটা মানে আসে আমাদের, এই কারণে আমি এটা একদম তথ্যতে তুলে ধরছি যাতে তোমাদের মাথায় থাকে। মানে যাচাইকরণ এবং রে আমিল প্রস্তুতকরণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনো ধাপ না। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আমরা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 4 বছর পরে আসছি, যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় প্রকার আমরা জানি, 2 প্রকার, অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী, তাই না? এখন আসি আমরা অ্যাডমিশনে এটা আমরা কিভাবে পড়বো বা অ্যাডমিশনে এটা কিভাবে কাজে লাগে। অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা তোমাদের রিটেন পার্টে আসলেও আসতে পারে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কে কে সংক্ষেপে আলোচনা করো। আর এমসিকিউতে তো আসবেই, যদি আসে এইভাবে আসবে, আমাদের নিচে ডেমো দেওয়া আছে এবং বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে, পাবা। অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা রাখে তারাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রত্যক্ষ ভূমিকা মানে কি, যারা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা নিতে পারে। ধরো আমি একজন ম্যানেজার,
ঠিক আছে, তাহলে আমি ব্যবসার সিদ্ধান্ত একটা নিতে পারবো, কিন্তু একজন কর্মচারী বা একজন পিওন সে কিন্তু প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং তাকে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যাবে না। ঠিক আছে, তারপর মালিক, ধরো মালিক যখন ব্যবস্থাপনার বডিতে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত থাকে বা ইনক্লুড থাকে, মালিক তখন কি করে, তোমার সিদ্ধান্ত গ্রহণ করে, তাই না, যে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করে যে ব্যবসাটা এইভাবে চলবে না ওইভাবে চলবে, এইভাবে পণ্য সাপ্লাই দিতে হবে না ওইভাবে দিতে হবে, এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এই কারণে তাকে কি বলা হবে, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করে, এরা ব্যবসা থেকে বেতন গ্রহণ করে। শোনো, ব্যবসা থেকে বেতন কিন্তু মোটামুটি অনেকেই গ্রহণ করে, কিন্তু খেয়াল রাখবা অভ্যন্তরীণ উচ্চপদস্থ কর্মচারী যারা না, এরা হইতেছে কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। আমার কিন্তু একটা পিয়ন বা একটা সিকিউরিটি গার্ড বা দারোয়ান, সেও কিন্তু ব্যবসা থেকে বেতন গ্রহণ করে, কিন্তু তাই বলে এই না যে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সাথে তার কোনো মতামতের কি মূল্যায়ন করা হয় না। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, সিদ্ধান্ত গ্রহণে কার ইফেক্ট করতেছে বা সিদ্ধান্ত গ্রহণে কার হাত আছে, সিদ্ধান্ত কে গ্রহণ করতেছে বা সিদ্ধান্ত গ্রহণে কে সহায়তা করতেছে, সেই হইতেছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। হ্যাঁ, শুধু বেতন সবাই ভোগ করে, কিন্তু স্পেশালি এরাও ভোগ করে। এখন আসি আমরা দেখি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, পরবর্তী স্লাইডে দেওয়া আছে, দেখো ব্যবস্থাপক। যত প্রকার ব্যবস্থাপক আছে সবাই অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ ব্যবস্থাপকই কি করে, আমার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সে যদি অভ্যন্তরীণ তথ্য না পায়, সে তো সিদ্ধান্ত নিতে পারবে না। তো দেখো ব্যবস্থাপক, বিপণন বা বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, উৎপাদন পরিদর্শক, অর্থ পরিচালকগণ, পরিচালক। পরবর্তী স্লাইডে আছে সংগঠক, মানব সম্পদ ব্যবস্থাপনা, ট্রেজারার, পরিচালনা পর্ষদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, অভ্যন্তরীণ বা আন্তঃনিরীক্ষক। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু বাদ পড়ছে, বা তোমরা খাতায় একটু লিখে নাও, ভান্ডার ব্যবস্থাপক। ভান্ডার মানে হইতেছে তোমার ধরো কোষাধ্যক্ষ টাইপের। হ্যাঁ, তো এই ভান্ডার ব্যবস্থাপক কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, তথ্যে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে চলে আসে বহিস্থ ব্যবহারকারী। বহিস্থ ব্যবহারকারী কারা, যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখে না, হ্যাঁ, বা তাদের সিদ্ধান্তের তেমন কোনো মূল্যায়ন করা না, যারা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা রাখে না, তারাই বহিস্থ ব্যবহারকারী। যেমন একটা ব্যবসার তথ্য বাইরের একটা লোক নিতেও পারে, যে ব্যবসাটা কিভাবে চলতেছে কি, কিন্তু তাই বলে ওই ব্যবসাটা কিভাবে চলবে এই সিদ্ধান্ত সে নিতে পারবে না। একটা সাধারণ জনগণ, ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা বেক্সিমকো সম্পর্কে তুমি তথ্য নিতে পারো, তুমি একটা সাধারণ জনগণ হিসেবে তুমি কি বাহ্যিক ব্যবহারকারী, কারণ তুমি অভ্যন্তরীণ ব্যবহারকারী না। তুমি স্কয়ার বেক্সিমকোর কি মানে ওদের পরিচালনাতে তুমি কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারতেছো না, তুমি কিন্তু ভূমিকা রাখতে পারতেছো না। যতক্ষণ না তুমি ভূমিকা রাখতে পারতেছো না, ততক্ষণ কি তুমি বহিস্থ ব্যবহারকারী। আবার যদি তুমি স্কয়ার বেক্সিমকোতে চাকরি পাও, একটা ভালো জব পাইছো, ভালো একটা পোস্টে গেছো, যাওয়ার পরে তোমার সিদ্ধান্ত তারা নিচ্ছে যে স্যার কিভাবে সেলসটা বাড়ানো যায়, কিভাবে এই মার্কেটিংটা করা যায়, কিভাবে প্রোডাকশনটা বাড়ানো যায়। ঠিক আছে, তো তখন যখন তোমার সিদ্ধান্ত তারা নিতে চাচ্ছে, তখন কিন্তু তুমি কি অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। কিন্তু তুমি এখন এমনিতেই ধরো স্কয়ার বা বেক্সিমকো সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, তাহলে তুমি কি এখানে বহিস্থ ব্যবহারকারী, কারণ তোমার সিদ্ধান্ত গ্রহণে তোমার কোনো এখানে ইনফ্লুয়েন্স নাই বা ভূমিকা নেই, এটা তোমরা জানো। তো বহিস্থ ব্যবহারকারীদের জন্য হিসাব বিজ্ঞান বহিস্থ প্রতিবেদন প্রকাশ করে, মানে এই যে বিভিন্ন পক্ষ বা বিভিন্ন লোকজন আমার প্রতিষ্ঠান সম্পর্কে যে জানবে, এর জন্য আমি কি একটা প্রতিবেদন তৈরি করি, এটা অবশ্যই বহিস্থ। কারণ অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা, তাদেরকে অনেক কিছু সরবরাহ করা হয় তথ্য, যেগুলো আমার কি প্রতিষ্ঠানে কি করা হয়, হিডেন রাখা হয়। তো এটা হিডেন রেখে আমি কি বহিস্থ ব্যবহারকারীর কাছে বহিস্থ প্রতিবেদন কি করব, প্রকাশ করব। বহিস্থ প্রতিবেদনে এমন কিছু থাকবে না যেখানে প্রতিষ্ঠানের গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যবসার কি আছে, একটা করে নিজস্ব স্ট্র্যাটেজি বা গোপনীয়তা আছে, এই কারণে বহিস্থ ব্যবহারকারীদের জন্য শুধু বহিস্থ প্রতিবেদন তৈরি করা হয়। এরা ব্যবসা থেকে বেতন গ্রহণ করে না। হ্যাঁ, তুমি স্কয়ার বেক্সিমকো সম্পর্কে জানতে চাচ্ছ, তো তুমি একজন ব্যবহারকারী, কি স্কয়ার বেক্সিমকোর একজন তথ্য ব্যবহারকারী, তাই বলে তুমি কি বেতন পাও, বেতন পাও না। কিন্তু আমি আগেও বলছি, কিছু আমার ব্যবহারকারী আছে যারা প্রতিষ্ঠান থেকে বেতন পায়, বাট তারপরেও তারা বহিস্থ ব্যবহারকারী, যেমন কর্মচারী, পিয়ন, এই টাইপের। ঠিক আছে, তো বহিস্থ ব্যবহারকারী হলো এই যে দেখো বিনিয়োগকারীগণ। তুমি ধরো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাচ্ছ, তোমাকে কিন্তু প্রতিষ্ঠানের খুঁটিনাটি সব দিবে না, মানে খুঁটিনাটি বলতে কি ওদের গোপনীয়তা বা ওদের স্ট্র্যাটেজিটা দিবে না, যে তারা ব্যবসাটা কিভাবে চালাইতেছে। তোমাকে জাস্ট যতটুকু জানার দরকার এতটুকু তারা ইনফরমেশন দিবে, যে আমার প্রতিষ্ঠানে অ্যাসেট বা সম্পদ আছে এত টাকা, দায় আছে এত টাকা, শেয়ার মূলধন আছে এত টাকা।
এরপরে শেয়ার মালিকগণ, আমরা কিন্তু ক্লাস 9-10 পড়ে আসছে যে মালিকগণ কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাই না? কিন্তু এখানে দেখতেছি কি বহিস্থ ব্যবহারকারীতে আছে। তো বহিস্থ ব্যবহারকারীতে কেন আছে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো শেয়ার মালিক, তুমিও কিন্তু একটা বিও অ্যাকাউন্ট খুলে কালকে থেকে শেয়ার কেনা বেচা শুরু করতে পারবে। তো শেয়ার কিনছো মানে কিন্তু তুমি কি শেয়ার মালিক, তাই বলে এই না যে তুমি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করবা। হ্যাঁ, তুমি আজকে শেয়ার কিনে কালকেই গিয়ে প্রতিষ্ঠানে বলতেছো যে এই প্রতিষ্ঠান শেয়ার আমি কিনছি, এই প্রতিষ্ঠান না এইভাবে না ওইভাবে চালান, এটা কিন্তু বলতে পারবে না। তুমি শেয়ার কিনছো, তুমি শেয়ার মালিক, ঠিক আছে? তো শেয়ার মালিকের তোমার এখানে কোনো প্রত্যক্ষ ভূমিকা নাই সিদ্ধান্ত গ্রহণে। এরপর দেখো কর কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, গবেষক, সরকার, ব্যাংক ও ব্যাংকার। তার পরবর্তী স্লাইডে দেখি হিসাব বিজ্ঞান মান প্রণেতা, শিল্প ও বণিক সমিতি বা সংঘ, প্রতিযোগী প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রতিযোগী প্রতিষ্ঠানরা এক প্রতিষ্ঠান আর এক প্রতিষ্ঠান অবশ্যই কি নিবে, খোঁজ খবর বা তথ্য নিবে, কিন্তু তার ভিতরের তথ্যটা কখনোই পাবে না। এরপর সাধারণ জনগণ, যেমন তুমি আমি সবাই। তারপর কোম্পানির কর্মচারী ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এখানে কিন্তু আবার বলে দিছি, দেখো কোম্পানির কর্মচারীগণ, কর্মচারী কারা? ওই যে সিকিউরিটি গার্ড, দারোয়ান, পিয়ন, এরা কিন্তু কোম্পানির কর্মচারী। তো এরাও কিন্তু কোম্পানি থেকে বেতন পায়, বাট এরা কি আমার কোম্পানির বহিস্থ ব্যবহারকারী বা হিসাব তথ্যে বহিস্থ ব্যবহারকারী। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে লাস্টে আরেকটা আছে দেনাদার পাওনাদার। ওকে, এরপর আমরা নেক্সট টপিক 1.7 হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। একটু রেস্ট নেই, একটা অনেক পড়াইতেছি, তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো এখনই। আর কারো কোনো জিজ্ঞাসা, বুঝতে অসুবিধা হলে, জানার কিছু থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। ফ্রি ক্লাস বলে একদম যে ফ্রি তা না, আমরা কতটুকু দিচ্ছি এতটুকুই নিয়ে যাও, কাজে লাগবে, ঠিক আছে? তোমরা যে যেইখানে পড়ো না কেন, যে যেই বই ফলো করো না কেন, যে যেই কোচিংয়ে পড়ো না কেন, যে যেই কোচিংয়ের শিট ফলো করো না কেন, আমাদের এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, আমরা আশাবাদী। এরপরে চলে আসে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুই ধরনের। প্রথমে কি প্রাথমিক উদ্দেশ্য, হ্যাঁ, আরেকটা আছে প্রধান উদ্দেশ্য। প্রাথমিক আর প্রধানের ভিতরে পার্থক্য কি? প্রধান মানে আমার যেটা মূল থিম, যেটাকে আমি মাথায় এনে সবসময় চলবো। আর প্রাথমিক মানে কি? ধরো একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, তো তাকে তার হাড়গোড় সব ভেঙে গেছে, তো তার মূল চিকিৎসা কি? তার হাড় জয়েন্ট করাইতে হবে বা সার্জারি করানো লাগবে, এটা তার প্রধান চিকিৎসা। কিন্তু প্রধান চিকিৎসা দেওয়ার আগে তাকে কি আমরা একবার প্রাথমিক চিকিৎসা দেই না? তার ব্লিডিংটা বন্ধ করার জন্য গজ, ব্যান্ডেজ আশেপাশে থেকে কেউ কিনে এনে আমরা কি করি? তাকে আগে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এরপরে হসপিটালাইজড করি, তাই না? এরপরে তার মূল চিকিৎসা বা প্রধান চিকিৎসা শুরু হবে। তো প্রধান উদ্দেশ্যটা পরে, আগে আমার প্রাথমিক তো আগে একটা উদ্দেশ্য আছে, তাই না? তো প্রাথমিক উদ্দেশ্য কি? দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করে বা শনাক্ত করে সেগুলোকে হিসাব বইতে লিপিবদ্ধ করা। জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে এই লাইনটা করে রাখো, মার্ক করে রাখো বা আন্ডারলাইন করে রাখো, লিপিবদ্ধ করা, লেনদেন লিপিবদ্ধ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। মানে এটা কিন্তু মূল না, মূল কাজ কি আমার পরে আছে, কিন্তু এটা আমার প্রাথমিকভাবে এটা আমার আগে করতে হবে, ঠিক আছে? লিপিবদ্ধ করা, এতটুকু মনে রাখবা। এত বড় লাইন মনে রাখতে পারবা না, সংক্ষেপে মনে রাখবা, লিপিবদ্ধ করা, লেনদেন লিপিবদ্ধ করা। প্রাথমিক উদ্দেশ্য শেষ। এরপরে আমরা চলে আসি প্রধান উদ্দেশ্যে। প্রধান বা মৌলিক উদ্দেশ্য, যেই জন্য আমি কি হিসাব বিজ্ঞান ফলো করি বা আমার হিসাব বিজ্ঞানের দরকার, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য হলো উক্ত তথ্যসমূহ পর্যালোচনা করে নির্ভরযোগ্য, নির্ভুল ও সঠিক তথ্য এবং প্রয়োজনীয় তথ্যসমূহ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট সরবরাহ করা। স্ক্রিনশট দিয়ে, আবারও লাইনটা অনেক বড় হয়ে গেছে, মনে রাখতে পারবে না, সংক্ষেপে জাস্ট এই লাইনটা আন্ডারলাইন করে মার্ক করে রাখো, তথ্যসমূহ সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট সরবরাহ করা। তাহলে আমরা এখন পার্থক্য করে দেখি, প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন লিপিবদ্ধ করা। প্রধান বা মূল উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। ওকে, প্রাথমিক আর প্রধান। প্রাথমিক কি? লেনদেন লিপিবদ্ধ করা। প্রধান কি? লেনদেন তথ্য সরবরাহ করা। চলে যাই আমরা পরের টপিকে। 1.8 হিসাব বিজ্ঞানের জনক। আমরা এই যে হিসাব বিজ্ঞান পড়তেছি, কোথায় থেকে আসলো, কে তৈরি করলো? অনেকে আবার গালিগালাজও দেয়, এইভাবে বলে যে পড়াশোনাটা কে আবিষ্কার করলো, সেটাতে তো ধরবে হিসাব বিজ্ঞানটা কে বানাইলো। হ্যাঁ, হিসাব বিজ্ঞানটা কে বানাইছে? হিসাব বিজ্ঞান কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। অনেকেই আছে ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং নিয়ে খুব একটা টেনশনে ছিল যে অ্যাকাউন্টিংয়ে কী হয় না হয়। আবার অনেক আছে অ্যাকাউন্টিং খুব ভালো পারে। হ্যাঁ,
তবে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি অ্যাকাউন্টিং নিয়ে একটা ভীতি থাকে, অঙ্ক নিয়ে একটা কি থাকে, ভীতি থাকে। তো দেখি এই হিসাব বিজ্ঞানের জনকটাকে, হিসাব বিজ্ঞানের জনক তোমরা তো আগের থেকে যেহেতু হিসাব বিজ্ঞান পড়ে আসছো জানো, তারপরে এখানে নতুন করে কিছু জানার নেই, আমরা জাস্ট তথ্যগুলো একটু মনে করাই দিচ্ছি তোমাকে। হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থের নাম সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, তাই না? গ্রন্থটা অনেক বড়। গ্রন্থটি 1494 সালে ইতালীয় ভাষায় ইতালিতে প্রকাশিত হয়। গ্রন্থটি মূলত গণিতের উপর লিখিত। অনেকে এই সুম্মা দি এরিথমেটিকা এই বইটার নাম শুনলে মনে করে কি হিসাব বিজ্ঞানের বই। অ্যাকচুয়ালি এটা হিসাব বিজ্ঞানের বই না, এটা গণিতের উপর লেখা হয়েছিল ওই বইটা প্রথমে। হ্যাঁ, গণিতের উপর বইটা লেখা হয়েছিল। তো গ্রন্থটি 3 অংশে বিভক্ত ছিল, 3টি অংশে। কয়টা অংশ ছিল গ্রন্থটা? 3টা। যেমন তোমরা ব্যাংকিং বিমা, যারা ফিনান্স ছিল, ফিনান্সের দ্বিতীয় পেপার কি ব্যাংকিং ও বিমা, ওইখানে কয়টা অংশ আছে? আমার 2টা অংশ আছে না, ব্যাংকিং একটা অংশ, বিমা একটা আলাদা অংশ। তো এরকম এই বইটা আমার অংশ ছিল 3টা। অংশ 3টি, প্রথমটা হলো পাটিগণিত, ঠিক আছে, অ্যারিথমেটিকে যেটাকে বলে। তারপর জিওমেট্রি, জ্যামিতি, তারপরে আমার কি অনুপাত। তাহলে পাটিগণিত, জ্যামিতি, অনুপাত, এই 3টা অংশ ছিল, যার তৃতীয় অংশে দ্রুতর বা দেখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। মানে অনুপাত অংশে আমার কি করা হয়? এই দ্রুতর বা দেখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এই দ্রুতর বা দেখিলা পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি। এই দ্রুতর বা দেখিলা পদ্ধতি ধরেই হিসাব বিজ্ঞানের কি যাত্রা শুরু। যাতে জাবেদা ও খতিয়ান সংরক্ষণের উপায় উল্লেখ করা হয়। গ্রন্থটির লেখক লুকা প্যাসিওলি, তোমরা জানো, তার জন্ম 1445 সালে এবং মারা গেছেন 1514 সালে। তিনি ছিলেন ইতালির নাগরিক। আরও স্পেসিফিক করে বলে দিই, তিনি ইতালির ভেনিস নগরের নাগরিক ছিলেন। হ্যাঁ, ভেনিস নগরেতে তার জন্ম। তিনি ছিলেন একজন প্রাদি। প্রাদি মানে কি? ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ। তিনি কিন্তু অ্যাকাউন্টিং শাস্ত্রবিদ ছিলেন না, তিনি কি ছিলেন? গণিত শাস্ত্রবিদ। তাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তিনি লিওনার্দো দা ভিঞ্চি এর বন্ধু ও শিক্ষক ছিলেন। এটা হচ্ছে বাড়তি একটা ইনফরমেশন। স্ক্রিনশট নিয়ে নাও সবাই, আমরা পরবর্তী পেজে শিফট করব। এখন আসে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। হিসাব বিজ্ঞান শাখা কয়টি? দেখো, আর্থিক হিসাব বিজ্ঞান প্রধান শাখা 2টা, কিন্তু এর বাইরে আরও কিছু শাখা আছে, আমরা আস্তে আস্তে পড়ি। আর্থিক হিসাব বিজ্ঞান, দেখো এখানে বলছে, ইহা বহিস্থ ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং আর্থিক বিবরণসমূহ তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের নিকট তথ্য প্রদান করে। ঠিক আছে, মানে বহিস্থ ব্যবহারকারীদের নিয়ে কাজ করে, এটাকে বলা হয় আর্থিক হিসাব বিজ্ঞান। তারপরে দেখো আমার লেখা আছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, ইহা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দেওয়ার জন্য, এটা হবে জন্য, বিভিন্ন অভ্যন্তরীণ প্রতিবেদন প্রদান করে এবং আর্থিক বিবরণসমূহ তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের নিকট তথ্য প্রদান করে। তার মানে এরা কি ইন্টারনাল ইউজারদের নিয়ে কাজ করে, এরা হইতেছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর ওইদিকে তোমার হইতেছে আর্থিক হিসাব বিজ্ঞান, এরা কি এক্সটার্নাল ইউজারদের নিয়ে কাজ করে। এই দুইটার বাহিরে আরও কিছু আসে অন্যান্য শাখাসমূহ। হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা কি কি দেখো, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, পরিবেশ হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র বা নিরীক্ষা হিসাব বিজ্ঞান, সহকারী হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান এবং কর শাস্ত্র বা কর হিসাব বিজ্ঞান। ঠিক আছে, এরকম আরও অনেক হিসাব বিজ্ঞানের শাখা আছে। আচ্ছা, চলে আসি কতিপয় গুরুত্বপূর্ণ ডিগ্রি ও প্রতিষ্ঠান। এইখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং পড়বো, অ্যাকাউন্টিং কেন পড়বো, অ্যাকাউন্টিং কি, এগুলো তো জানতে হবে। অ্যাকাউন্টিং পড়ে কী হবে? অনেকে জিজ্ঞেস করে, স্যার কমার্স পড়ে কী হওয়া যায়? অ্যাকাউন্টিং পড়তেছেন, অ্যাকাউন্টিং পড়ে কী হওয়া যায়? হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমরা আমার মনে হয় এখান থেকে পাবা। সিএ, এ পর্যন্ত আমরা যারা কমার্স পড়ছি অনেকেই নামটা শুনে ফেলছি, বা যারা কমার্স পড়ি নাই তারাও এই নামটা জানি। সিএ, সিএটা কি? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঠিক আছে, তো যে সিএ পাস করে তাকে কি বলা হয়? এসিএ, অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ঠিক আছে, এসিএ। এরপর এফসিএ, ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। এরপরে দেখো আইসিএবি, আইসিএবির পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। প্রতিষ্ঠিত হয় 1973 সালে, যা বাংলাদেশের সিএ ডিগ্রি প্রদান করে। তাহলে বাংলাদেশের সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি। এই আইসিএবির হেড অফিস কোথায় জানো? কারওয়ান বাজার মোড়েই। তো এই আইসিএবি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা এমসিকিউতে আসতে পারে। এটা অ্যান্সার হবে 1973 সালে। যদি বলে বাংলাদেশের সিএ ডিগ্রি কে প্রদান করে, অ্যান্সার হবে আইসিএবি। আইসিএবির পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এভাবে প্রত্যেকটা জিনিস একটু পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। যে জিনিসগুলো আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে বা 9, 10-এ এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি নাই। আমরা কি করছি? এসএসসি ইন্টারমিডিয়েটে আমাদের ছিল 2-4 ফরম্যাট। হ্যাঁ, সব ম্যাথ করছি, 2-এ একটা ম্যাথ আসে, 4-এ একটা ম্যাথ, আবার 4-এ একটা ম্যাথ। কিন্তু আমরা এই জ্ঞানমূলকের জন্য বা এমসিকিউর জন্য অতটা খুঁটিনাটি আমরা পড়ি নাই। কিন্তু এখন আমাদের সব কিছু
পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, অনেক ডিপলি পড়তে হবে, ঠিক আছে? পড়াটাকে কখনোই কঠিন হিসেবে নেবে না, পড়াটা অনেক ইজি, বুঝলে অনেক ইজি। চলে যাই আমরা পরবর্তী পেজে। দেখো এখানেও কতিপয় ডিগ্রি, গুরুত্বপূর্ণ ডিগ্রি প্রতিষ্ঠান, এখানে বলছে সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, এইগুলো হইতেছে অ্যাকাউন্টিংয়ের প্রফেশনাল ডিগ্রি। তো এসিএমএ কি, যে সিএমএ পাস করে তাকে বলা হয় এসিএমএ, অ্যাসোসিয়েট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস। এফসিএমএ, ফেলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এরপর বলছে আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, প্রতিষ্ঠিত হয় 1977 সালে, যা বাংলাদেশে সিএমএ ডিগ্রি প্রদান করে। তাহলে বাংলাদেশে সিএমএ ডিগ্রি কে প্রদান করে? আইসিএমএবি, এটা নীলক্ষেতে আছে। হ্যাঁ, এরপরে যদি বলে আইসিএমএবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। তারপর এসিএমএ এর পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাছাড়া মনে থাকবে না, একবার করে পড়ে মনে থাকবে। এতদিন যদি যারা মুখস্থ করে রাখছো তাদের তো ভালোই, আর যারা মুখস্থ করো নাই তাদেরকে বলছি যে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। এরপর পরবর্তী টপিকে আমরা চলে যাই। ও আরও কিছু আমাদের আছে গুরুত্বপূর্ণ ডিগ্রি। এমবিএম, মাস্টার অফ ব্যাংক ম্যানেজমেন্ট। বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশে এমবিএম ডিগ্রি প্রদান করে। তাহলে বাংলাদেশে এমবিএম ডিগ্রি কে প্রদান করে? বিআইবিএম। তারপর সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস, প্রতিষ্ঠিত হয় 1887 সালে, যা যুক্তরাষ্ট্রে সিপিএ ডিগ্রি প্রদান করে। পরবর্তী অ্যাকাউন্টিং রিলেটেড টার্মস, এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট। তোমরা একটু সবাই এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, বাসায় প্রতিদিন একবার দুইবার বা সপ্তাহে একবার করে হইলেও একবার করে মনে স্ক্রিনশটগুলো দেখবা, বা যারা প্রিমিয়াম ব্যাচে ঢুকবা তারা অবশ্যই শিট এবং স্লাইড কালেক্ট করার পর অবশ্যই এগুলো দেখবা, কারণ এটা আজকে পড়ে আবার 2 মাস পরে মনে রাখাটা খুবই কঠিন, তখন কষ্ট করে আবার নতুন করে মেমোরাইজ করতে হয় আমাদের। এই কারণে বলতেছি এটা এক সপ্তাহে 3 দিন বা 2 দিন পর পর একটু চোখ বুলাই নিবা, দেখবা মনে থাকবে। হ্যাঁ, আর একটা কথা বলি যে এখন কৌশলীরা কিন্তু আগায় থাকবে, মেধাবীরা না। মেধাবী আর কৌশলীর ভিতর পার্থক্য আছে। কিছু জিনিস আছে মেধাবী যারা, তারা A to Z সব পড়বে, কোনো গাইডলাইন ফলো করবে না, কিচ্ছু না, তারা পিছাই পড়বে। আর যারা কৌশলী, আমার দেখে অনেক দেখছি যে ইন্টারমিডিয়েট এসএসসি যেভাবে পড়ছে পার করছে, বাট এই 3-4 মাসে তারা নিজেদেরকে এমন কৌশলী করে নিছে বা এমন গাইডলাইন পাইছে বা এমন ইতে তারা আগাইছে, তারা এতে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী এবং চিটাগাং সহ ভালো ভালো জায়গায় তারা ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছে। কারণ কি? তারা কৌশলী ছিল এই কয়েক মাসে। কারণ তুমি দেখো 2 বছরের পড়া কিন্তু 4 মাসে শেষ করতে চাইলে হবে না। আবার তোমাকে কিন্তু এখন কি করতে হবে? আগের চেয়ে পড়ার স্পিডটা একটু বাড়ানো লাগবে। কিভাবে পড়বো, মানে কোন জিনিসটা পড়বো, সব কিন্তু তোমার পড়তে হবে না, বা সব পড়ে তুমি কমনও পাবা না, এইরকম আছে, ঠিক আছে? সব পড়ার সময়ও পাবা না। তো কোনটা পড়তে হবে, কোনটা বেশি করে পড়তে হবে, কোনটা কম পড়তে হবে, বা কোনটার গুরুত্ব কম, কোনটার গুরুত্ব বেশি, কোনটা ডেইলি পড়তে হবে, কোনটা 6 দিন 7 দিন পর পর পড়তে হবে, কোনটা 1 মাস পর পর পড়তে হবে, ঠিক আছে? এইগুলোই কি একটা কৌশল। তো এখানে আমি তোমাদের বলে দিলাম যে এটা তোমাদের 6 দিন 7 দিন 3 দিন পর পর এটা দেখতেই হবে। আর এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো আইসিএবি, এটা কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এরপরে দেখো এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ফর্মালি নোন অ্যাজ বিএএস, ব্যাস। হ্যাঁ, এরপর আইএফআরএস, স্টারমার্ক দিয়ে রাখো সবাই, খাতায় লিখে স্টারমার্ক দিয়ে রাখো। আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ফর্মালি নোন অ্যাজ আইএএস, মানে পূর্ব নাম কি ছিল? আইএএস নিচে দেওয়া আছে। গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা সবাই জানো মোটামুটি। এরপর ব্যাস, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এরপর আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, খাতায় স্টারমার্ক দিয়ে রাখো। আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তারপর আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। ডিএসসি তোমরা জানো, ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিএসসি, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। স্ক্রিনশট দিয়ে রাখো, আর খাতায় যা যা তুলতে বললাম সবাই তুলে রাখো। পরবর্তী স্লাইডে আমরা চলে আসলাম। এখন দেখো হিসাব বিজ্ঞানের মানদণ্ড, মানে ওই যে আইএএস কয়টা আছে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বর্তমানে আইএএস রয়েছে কয়টা? 41টি। বর্তমানে আইএএস কার্যকর রয়েছে কয়টা? 34টি। আইএএস আছে 41টা, কিন্তু কার্যকর আছে কয়টা?
34টা। তো বর্তমানে আইএফআরএস কার্যকর আছে কয়টা? 13টা। বাংলাদেশ এ পর্যন্ত গ্রহণ করেছে 21টি, মানে আইএএস গ্রহণ করেছে কয়টা? 21টা। ওটা যেন আবার আইএফআরএস ধরে না, আবার বলবো স্যার বললেন আইএফআরএস আছেই 13টা, গ্রহণ করছে 21টা, এটা কেমন কথা? ওটা কিন্তু আইএএস। আইএএসটা এভাবে মনে রাখবে, আইএএস আছে 41টি, কার্যকর আছে 34টি, বাংলাদেশ গ্রহণ করেছে 21টি। হ্যাঁ, এই তথ্যগুলো এইভাবে পড়তে হবে তোমাদের, এমসিকিউতে কিন্তু আসবেই। আর আইএফআরএস কয়টা আছে? 13টা। এখন আসে আর্থিক বিবরণী সম্পর্কে বলা আছে আইএএস 1-এ। যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণী সম্পর্কে আইএএস কততে বলা আছে, অ্যান্সার হবে আইএএস 1-এ। তারপরে মজুত পণ্য সম্পর্কে বলা আছে আইএএস 2-তে। তারপরে উত্তোলন সম্পর্কে বলা আছে আইএএস 4-এ। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রকাশ নীতি সম্পর্কে বলা আছে আইএএস 5-এ। তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছি নগদ প্রবাহ বিবরণ সম্পর্কে বলা আছে আইএএস 7-এ। আয়কর সম্পর্কে বলা আছে আইএএস 12-এ। তারপর চলতি সম্পদ ও চলতি দায় সম্পর্কে বলা আছে আইএএস 13। স্থায়ী সম্পদ সম্পর্কে বলা আছে আইএস 16। বাট্টা সম্পর্কে বলা আছে আইএস 35। সম্ভাব্য দায় সম্পদ সম্পর্কে বলা আছে আইএস 37। অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে বলা আছে আইএস 38। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে, খাতায় সবসময় লিখতে হবে, একবার দুইবার করে লিখতে হবে। একবার লেখা 10 বার পড়ার সমান। কেউ যদি অনেক আছে স্যার ওই যে বলে যে ইংলিশ পড়া থেকে যে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তো ভোকাবুলারি বেশি পড়তে, স্যার ভোকাবুলারি তো মুখস্থ হয় না, কি করব? হ্যাঁ, তুমি তো বই নিয়ে সারাক্ষণে যে বেলকুনিতে হাটবারে গুনগুন গুনগুন গুন করে মুখস্থ করো, তোমার কি মুখস্থ হবে? তুমি একবার পড়ো, দুইবার পড়ো, পড়ে জিনিসটা ঢেকে রাখো, ঢেকে রেখে একবার করে ট্রাই করো, হচ্ছে না তুমি জিনিসটা খাতায় লিখে ফেলো। একবার লেখো, দুইবার লেখো, রাফ খাতা করো, মানে খাতার উপর খাতা, পেন্সিল দিয়ে একবার, লাল কালি দিয়ে একবার, নীল কালি দিয়ে একবার, কালো পড়তে হবে। এখন পড়ার বিকল্প তো কিচ্ছু নাই এখন, ঠিক আছে? শর্টকাটে ধনী হওয়া যায়, কিন্তু শর্টকাটে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না, এটা মনে রাখবা সবাই, ঠিক আছে? পড়তে হবে, লিখতে হবে। এখন নিজেকে একটু সময় দিতে হবে, এই কয়টা মাস নিজেকে একটু প্রিপেয়ার ওইভাবে করে নিতে হবে যাতে আমার আগামী দিনগুলো খুব সুন্দর কাটে। যেমন আমরা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যে আনন্দ করছি, মজা করছি, আমরা যদি ওই 3-4 মাস আনন্দ মজায় কাটাইতাম, আমাদের কিন্তু পরবর্তী লাইফটা এইভাবে আনন্দে কাটতো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা এরপর পরবর্তী টপিকে চলে আসি, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আচ্ছা, আমরা মোটামুটি চ্যাপ্টার 1 শেষ করে দিছি, মানে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা বা হিসাব বিজ্ঞান পরিচিতি শেষ করে দিছি। এখন আসি গুরুত্বপূর্ণ তথ্য, মানে এই যে পুরো একটা চ্যাপ্টার পড়লাম, এর ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য কি কি আছে, মানে কি কি আমার এমসিকিউতে আসতে পারে। তো দেখো, বলছে প্রথমে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করা। আমি কিন্তু আবারও মনে করাই দিই যে একটা আছে প্রাথমিক আর একটা কি প্রধান। আমার মেইন থিম কি? আমার মেইন থিম হইতেছে বা মেইন উদ্দেশ্য হইতেছে আমি তথ্য সরবরাহ করবো, এটাই আমার কি মূল উদ্দেশ্য। আর প্রাথমিক উদ্দেশ্য কি? মানে ওই যে গজ ব্যান্ডেজ লাগানোর মতো, এইটা দিয়ে উদাহরণ দিয়ে মনে রাখবা যে হিসাব বিজ্ঞানে গজ ব্যান্ডেজ লাগানোর মতো উদ্দেশ্যটা কি? লেনদেন সময় সঠিকভাবে লিপিবদ্ধ করা। আর লিপিবদ্ধ করছি, এরপর আমার মূল টার্গেট কি? তথ্য সরবরাহ করা। এরপর আসে হিসাব বিজ্ঞানের দুটি প্রধান শাখা কি? আর্থিক হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। তারপর বলছে হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। হ্যাঁ, আমার কি দিতে হয়? র ম্যাটেরিয়াল কি? লেনদেন। হিসাব বিজ্ঞান আউটপুট কি? আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। লেনদেন দিলে না সে আর্থিক বিবরণী দিতে পারবে, লেনদেন যদি আমি না দিই সে কি আর্থিক বিবরণী কেউ দিতে পারবে আমাকে? এই কারণে ইনপুট কি? লেনদেন। আর আউটপুট কি? আর্থিক বিবরণী। পরবর্তী পেজে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ধাপ কয়টা? 3টা। মনে আছে ধাপ 3টা কি কি? ওই যে প্রক্রিয়া পড়াইলাম, প্রথমে লেনদেন, চিহ্নিতকরণ, তারপরে লিপিবদ্ধকরণ, তারপরে কি আমার তথ্য সরবরাহকরণ। লিপিবদ্ধকরণের ধাপ আবার কয়টা? 3টা। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান। আচ্ছা, এরপর বলছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কি? গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কি? যাচাইকরণ। এটা কিন্তু বারবার আসতেছে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কি? যাচাইকরণ। এই যে দেখো ইনফরমেশনটা চলে আসছে যখন আমি তোমাদের পড়াইলাম। কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখতো কারা? পেরুর অধিবাসীরা। এরপর দেখো বলছে আধুনিক হিসাব বিজ্ঞানের নীতিমালার 3টা সি হলো কস্ট, ব্যয়, কনজারভেটিজম, রক্ষণশীলতা, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। মানে আধুনিক হিসাব বিজ্ঞানে 3টা সি আছে, ঠিক আছে? কস্ট, কনজারভেটিজম, কনসিস্টেন্সি, এবার মনে রাখো 3C। তারপর বলছে হিসাব বিজ্ঞানের আদি ভূমি বা জন্মভূমি কি? ইতালির ভেনিস নগর, যেখানে লুকা প্যাসিওলি আমার জন্ম নেই। ওকে, পরবর্তী স্লাইডে আসো।
বাংলাদেশের পেশাগত হিসাব বিজ্ঞানের প্রতিষ্ঠান বা সংগঠন কয়টা? দুইটা, ওই যে আইসিএবি আর আইসিএমএবি। আইসিএবি কোন ডিগ্রি প্রদান করে? সিএ ডিগ্রি। আর আইসিএমএবি কোন ডিগ্রি প্রদান করে? সিএমএ। ওকে, এবার হচ্ছে হিসাব তথ্যের একটি সমালোচনা হচ্ছে। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ সাইড পজিটিভ সাইড থাকবে। এটার একটা নেগেটিভ সাইড বা সমালোচনা কি? হিসাব তথ্যে মুদ্রাস্ফীতি প্রতিফলিত হয় না, মানে মুদ্রাস্ফীতি সম্পর্কে এখানে কোনো আলোচনা হয় না। তো বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতে অনুসরণ করা হয় বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। মানে বাংলাদেশ আর্থিক বিবরণী প্রস্তুত করে কোনটাকে অনুসরণ করে? বিএফআরএসকে অনুসরণ করে। এই যে দেখো তথ্যতে চলে আসছে, আইসিএবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে। আর আইসিএমএবি প্রতিষ্ঠিত হয় কত? 1977 সালে। এবার হচ্ছে শেয়ার লেনদেন করে কে? ডিএসসি, সিএসসি। আইএএস এর বর্তমান নাম কি? আইএফআরএস। আইএস কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এটার বর্তমান নাম কি? আইএফআরএস। শেয়ার মালিকগণ হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী। এটা কিন্তু বারবার মাথায় মনে রাখবা। শেয়ার কিনলেই কিন্তু প্রতিষ্ঠানে সে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে না, সে কিন্তু বহিস্থ ব্যবহারকারী। তারপরে দেখো কর কর্তৃপক্ষ হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী, অবশ্যই সে বহিস্থ ব্যবহারকারী। বিনিয়োগকারী কি? বহিস্থ ব্যবহারকারী। পাওনাদারগণ বহিস্থ ব্যবহারকারী। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বহিস্থ ব্যবহারকারী। শ্রমিক সংঘ বহিস্থ ব্যবহারকারী। পরিচালকগণ হিসাব তথ্যের কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাই না? পরিচালকগণ, সে তো পরিচালক, সে যদি তো মানে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে তো প্রতিষ্ঠান চলবে না। তো যে সিদ্ধান্ত নিতে পারবে সেই কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক, এটা কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে এই যে বললাম ভান্ডার ব্যবস্থাপক, হিসাব তথ্যের কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমরা পরবর্তী পেজে চলে যাব। এরপর বলছে হিসাব বিজ্ঞান পেশার ক্ষেত্রে ব্যাপক চিন্তার প্রসার ঘটিয়েছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান। আর বছরান্তে অবিকৃত পণ্যকে বলা হয় কি? সমাপনী মজুত পণ্য। এটা তো আমরা জানি। বছর শেষে যে পণ্যটা আমার বিক্রি হয় না বা থেকে যায় সেটাকে আমরা কি বলি? সমাপনী মজুত পণ্য। তারপরে এখানে বলছে অর্থনৈতিক কাজ পরিচালনা করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। তারপর বলছে বর্তমান যুগে তথ্যকে ধরা হয় পণ্য হিসেবে। তথ্য কিন্তু এক ধরনের এখন একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই তথ্য কিন্তু অনেকে কিনে, এটা আমরা বলি না তথ্য পাচার করছে, এই কারণে তাকে কি সাইবার ক্রাইমে মামলা করা হয়েছে। তো তথ্য কিন্তু এখন একটা কি? পণ্য। তারপর বলা হয়েছে হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসার ভাষা। আর হিসাব বিজ্ঞান কি? একটি তথ্য ব্যবস্থা। এবার বলছে লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ, এই যে আবার চলে আসছে লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি? লিপিবদ্ধকরণের। এটা কিন্তু হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ না। লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি? আমার বিশ্লেষণ। আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? লেনদেন চিহ্নিতকরণ। আগে চিহ্নিত করব তারপরে না লিপিবদ্ধ করব। এই লিপিবদ্ধ করতে যায় প্রথম ধাপ কি? বিশ্লেষণ, ঠিক আছে? লেনদেন সমূহ লিপিবদ্ধ করার কাজকে বলা হয় হিসাব রক্ষণ। অনেকে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান একই করে ফেলে, কিন্তু না, হিসাব রক্ষণ একটা আলাদা বিষয়, হিসাব বিজ্ঞান একটা আলাদা বিষয়, ঠিক আছে? তো লেনদেন সমূহ লিপিবদ্ধ করার কাজকে বলা হয় কি? হিসাব রক্ষণ। তার মানে হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের কিন্তু একটা পার্ট বা অংশ। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি অস্পর্শনীয় সম্পদ সম্পর্কে কততে বলা আছে? IS 38 বা 38-এ, ঠিক আছে? আমরা এরপরে বিগত বছরের প্রশ্ন সলভ করব ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির। তো সবাই একটু প্রস্তুতি নাও, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আর কারো কোনো সমস্যা হলে আমি বারবার বলতেছি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, ক্লাস কেমন লাগতেছে সেইটা জানাবা। তোমাদের আরও যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা অবশ্যই দিব। আমরা তোমাদের পাশে আছি ফিনিক্স শিক্ষা পরিবার থেকে। আচ্ছা, বিগত বছরের প্রশ্নাবলী এগুলো তোমরা কোচিং থেকে শিট নিলে শিটে অবশ্যই পেয়ে যাবা। তো দেখো প্রথমে কি বলছে, 1 নম্বরে হিসাব বিজ্ঞান এ নাম্বার অপশন আছে একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাপকরণ, লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ। বি নাম্বার আছে একটি কারবারি সত্ত্বের অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট। এরপর সি নাম্বার আছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে। ডি নাম্বার আছে উপরে সবগুলো, ই নাম্বার আছে কোনোটিই নয়। আচ্ছা, এখানে আমরা কি বুঝলাম যে হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। প্রথমে আমরা সংজ্ঞাতে বলছি যার মধ্যে কি কি থাকে? শনাক্তকরণ, পরিমাপকরণ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ। তার মানে এ নাম্বার যাইতেছে, এ নাম্বার আমার কি রাইট আছে। তারপরে বি নাম্বারে বলছে একটি কারবারি সত্ত্বের অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, হিসাব বিজ্ঞান কিন্তু অর্থনৈতিক মানে কি টাকা পয়সার লেনদেন বা তথ্যের সাথে কি সংশ্লিষ্ট। তা বলছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান, তার মানে কি উপরের সবগুলি হবে। 1 নাম্বার কমপ্লিট। এরপর আসে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে দেখো, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। ওই যে চলে আসছে প্রধান আর কি প্রাথমিক। প্রধান আমার কি বলছি যে প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। তো এখানে তথ্য সরবরাহ করা কোথায় আছে? এ নাম্বারে আছে।
সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটাই আমার কি অ্যান্সার। আর বছর শেষে আর্থিক বিবরণসমূহ প্রস্তুত করা না, এটা কোনো উদ্দেশ্য না, সকল তথ্যে লিপিবদ্ধকরণ এটা প্রাথমিক উদ্দেশ্য। আর মুনাফা অর্জন এটা তো হিসাব বিজ্ঞানের কোনো উদ্দেশ্য না। তাহলে এই 2 নম্বর অ্যান্সার হবে কি আমার এ নাম্বার। তো অ্যান্সার নিয়ে কারো কোনো চিন্তা নেই, অ্যান্সার আমাদের এই স্লাইডের শেষে দেওয়া আছে, ঠিক আছে। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বরে দেখো, এই যে বলছে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএমএবি, এসিসি, বিআইবিএম, বিএমএ, আইসিএবি। আচ্ছা, আইসিএমএবি এর পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তো এটা সিএমএ ডিগ্রি প্রদান করে। তো আমরা জানি সিএ ডিগ্রি কে প্রদান করে? আইসিএবি। আইসিএবি কত নম্বর অপশনে আছে? ই নাম্বার অপশনে। ই নাম্বার অপশন তাহলে কি আমার অ্যান্সার হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, অ্যান্সার নিয়ে কারো কোনো টেনশন নাই, অ্যান্সার আমাদের আছে কোথায়? লাস্টে। এরপর চলে আসি 4 নম্বরে, পরবর্তী স্লাইডে। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান হলো। সর্বজন গ্রাহ্য মানে কি? সবাই গ্রহণ করবে, এটাকে কি বলা হয়? সর্বজন গ্রাহ্য। আমি এমন একটা বিবরণী তৈরি করলাম, এক দেশ গ্রহণ করতেছে, আরেক দেশ গ্রহণ করতেছে না, এক অফিস গ্রহণ করতেছে, আরেক অফিস গ্রহণ করতেছে না, এক ব্যক্তি গ্রহণ করতেছে, আরেক ব্যক্তি না, এরকম না। সর্বজন গ্রাহ্য মানে কি? যেমন টাকা, টাকা যার কাছে নিয়ে যাও সবাই কি গ্রহণ করবে, তাই না? তো এরকম সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত মান হলো আমার হইতেছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আচ্ছা, আমরা এখানে একটু ফার্স্ট আগাবো, আমরা পরবর্তী 5 নম্বরে চলে যাচ্ছি, যে নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় বলছে, দেখো শনাক্তকরণ, ঠিক আছে, লেনদেন শনাক্তকরণ, এটা কিন্তু লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। যাচাইকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য আদান প্রদান। আচ্ছা, এখানে আমরা ওই যে প্রথমেই পড়ে নিছি গুরুত্বপূর্ণ তথ্য যে যাচাইকরণ হিসাব বিজ্ঞান হিসাব প্রক্রিয়ার কোনো ধাপ না, তাহলে এখানে অ্যান্সারটা হবে যাচাইকরণ। আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, বলছে নিচের কি অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী নয়? এখানে কিন্তু অনেকেই কোশ্চেন দেখে একটু হয়ে যাবে, হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, সবাই মনে করো অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা আছে তো এই অভ্যন্তরীণ ব্যবহারকারী দাগানো শুরু করে দেয়, কিন্তু কোশ্চেনের লাস্টে দেখো তোমাদের গুগলি দেওয়া আছে ব্যবহারকারী নয় বলছে, তার মানে আমার কি বাহ্যিক ব্যবহারকারী। কোশ্চেনটা আলটিমেটলি কি আমার হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় কি? পাওনাদার, পাওনাদার কি আমার বাহ্যিক ব্যবহারকারী। তারপর দেখো প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থা, এরা সবাই কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু পাওনাদার একমাত্র ব্যক্তি যে বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেনে, বলছে হিসাব তথ্যের ইনপুট ও আউটপুট কি? ইনপুট কি দিতে হয়? আমার একটা জিনিসের আউটপুট নেব, এটার আগে তো ইনপুট দিতে হবে, তো অ্যাকাউন্টিং ইনপুটটা কি দিতে হয়? আমরা পড়ছি কি লেনদেন, আর এই লেনদেনটা আমি ইনপুট দিলে কি পাবো? আর্থিক বিবরণী। তাহলে অ্যান্সারটা হবে ডি নাম্বার, লেনদেন ও আর্থিক বিবরণী। চলে যাচ্ছে 8 নম্বরে, বলছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? এই যে এখানে চলে আসছে প্রাথমিক উদ্দেশ্য। তো আমি প্রথমে তখন বলে রাখছিলাম যে প্রাথমিক আর প্রধান, তাই না? আমরা প্রধান উদ্দেশ্যের আগে পড়ে নিছি, প্রধানটা হইতেছে আমার কি? তথ্য সরবরাহ করা। আর প্রাথমিকটা মানে কি? প্রাথমিকটা হইতেছে আমার লেনদেন লিপিবদ্ধ করা। তো এখানে লিপিবদ্ধ করা কত নম্বর অপশন আছে দেখি, আমরা পড়ি। সংস্থার কাজে কর্তৃত্ব ও অবস্থান দেখিয়ে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা, না এটা হবে না। সংস্থার কাজে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা, এই যে এইটা হবে লিপিবদ্ধ করা। অপশনের ভিতরে লিপিবদ্ধ লেখা থাকলে ওইটাই কি আমার অ্যান্সার হবে। আর সি নাম্বার আছে তথ্য সরবরাহ করা। তথ্যাবলী সরবরাহ করা এটা প্রধান কাজ, এটা প্রাথমিক না। ওকে, তাহলে 8-এর অ্যান্সার হবে বি। আমরা চলে যাচ্ছি 9 নম্বরে। কোশ্চেনগুলো সলভ করাতেছি, সবাই একটু মনোযোগ সহকারে সলভ করে নাও, এটা তোমাদের কাজে লাগবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে অনেকটা তোমাদের কি বলে সাহস বাড়বে যে না আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পারি, বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমি সলভ করছি, আমি পারি। আর যখনই কোশ্চেন সলভ করবে না বা মনোযোগী হবে না, তখন কিন্তু তোমার ভিতরে একটা ভীতি কাজ করবে যে কীরকম না কীরকম কোশ্চেন আসে, যা বুঝতেছি না। তো এই কারণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা এটা একটা খুব বড় ম্যাটার। তাই বলে এটা না ঢাকা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয় খুব কম, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই রিপিট হয়। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন করলে অনেকটাই কমন পাবা তোমরা। এরপর বলছে নিচের কোনটি লেনদেন লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ নয়? আচ্ছা, লেনদেন বিশ্লেষণ, এটা তো আমার লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, কারণ ওই যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপটাই কি? বিশ্লেষণ, তারপরে জাবেদা ভুক্তকরণ, তারপর কি লেনদেন স্থানান্তরকরণ বা খতিয়ান ভুক্তকরণ। তো রেওয়ামিল প্রস্তুতকরণ কি? এটা আমার লিপিবদ্ধকরণের অন্তর্ভুক্ত না, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। আমরা চলে যাচ্ছি 10 নম্বরে। কারা কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখতো? আমি পড়ানোর সময় প্রথমে বলছিলাম যে এই লাইনটা স্ক্রিনশট দিয়ে সবাই মার্ক করে রাখো। মনে পড়ে কারা কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখতো? এটা অ্যান্সার হবে পেরুর অধিবাসীরা। ওকে, পেরুর অধিবাসীরা। পরের অপশনগুলো আমরা আর দেখলাম না, চলে যাচ্ছি 11 নম্বরে।
বলছে হিসাব রক্ষণের মূল কাজ হলো, হিসাব রক্ষণের মূল কাজ কি? ব্যবসার আয় লিপিবদ্ধ করা, ব্যবসার ব্যয় লিপিবদ্ধ করা, ব্যবসার লেনদেন লিপিবদ্ধ করা, ব্যবসার সম্পদ ও দায় লিপিবদ্ধ করা। ব্যবসার লেনদেন লিপিবদ্ধ করা, কারণ কি দেনের ভিতরে আয় ব্যয় সম্পদ দায় সব থাকবে। হ্যাঁ, এরপরে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অভ্যন্তরীণ শেয়ার হোল্ডার, কর্মচারী, ব্যবস্থাপনা, ট্রেড ইউনিয়ন, সরকার। তোমরা এখানে যদি কেউ প্লাজাল হয়ে যাও ওইখানে দেখতে পারো অভ্যন্তরীণ ব্যবহারকারীর ছকে কে কে আছে। এখানে অ্যান্সার হবে ব্যবস্থাপনা, কারণ যে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে বা যে হইতেছে আমার কি সিদ্ধান্ত গ্রহণে ইফেক্ট বা প্রভাবিত করতে পারে তাকে আমরা কি বলি? অভ্যন্তরীণ তথ্য ব্যবহার। তো ব্যবস্থাপনায় কি করে? সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিষ্ঠানে। চলে যাচ্ছি 13 নম্বরে, বলছে হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডে নিচের কারা সম্পৃক্ত নয়? হিসাব বিজ্ঞানের মান প্রণেতা, নিরীক্ষক, আর্থিক বিবরণী ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক। হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক এর কিন্তু হিসাব বিজ্ঞান কর্মকাণ্ড নিয়ে তেমন কোনো কিছু কাজ বা সংশ্লিষ্টতা নেই, কারণ আমার কাজ একটা বই লেখা, আমি হিসাব বিজ্ঞানের সব কিছু জেনে কী করব? মানে একটা প্রতিষ্ঠানের হিসাব কিভাবে রাখতেছে না রাখতেছে এটা আমার জানার দরকার নেই। থিওরিক্যাল একটা আলাদা বিষয়, প্র্যাকটিক্যাল একটা কি আলাদা বিষয়। এখানে হিসাব বিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক, যেমন আমি একটা বই লিখতে পারি হিসাব বিজ্ঞান, এর জন্য যে আমার হিসাব বিজ্ঞান পুরো কর্মকাণ্ড জানা লাগবে এমন না, আমার জাস্ট হিসাব বিজ্ঞান জানতে হবে যে জাবেদা কি, খতিয়ান কি, কীভাবে লিপিবদ্ধ করতে এই। আচ্ছা, চলে আসো 14 নাম্বার। কি বলছে? হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয়? এখানে সঠিক না মানে কি? ভুল। পাওনাদার অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটাই তো ভুল, কারণ আমরা জানি পাওনাদার বহিস্থ ব্যবহারকারী। দেখো, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা কিন্তু সঠিক। এখানে চাইছে সঠিক নয় কোনটা? এক মালিকানা ব্যবসায়ীগণ অভ্যন্তরীণ, অবশ্যই, কারণ এক মালিকানা ব্যবসায় মালিক থাকে একজন, তো সেই তো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই না? কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার মালিক থাকে অনেকজন, এই কারণে শেয়ার মালিককে বহিস্থ বলা হয়। বাট এক মালিকানা প্রতিষ্ঠান হলে মালিক তো একা, তো সেই তো কি প্রতিষ্ঠানের আমার কি করবে? সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এখানে বলছে কোনটি সঠিক না, আমরা প্রথমেই অ্যান্সারটা পেয়ে গেছি যে পাওনাদার কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। পাওনাদার অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটাই সঠিক না, এটা ভুল। পাওনাদার হতেছে এক প্রকার বহিস্থ ব্যবহারকারী। আচ্ছা, এরপর আমরা চলে আসি 15 নম্বরে, বলছে হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল? এখানে কোনটা ভুল? ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা কিন্তু সঠিক। কর কর্তৃপক্ষ বহিস্থ ব্যবহারকারী, সঠিক। কর্মচারী হলো এই যে এইটা হবে আমার কি? ভুল। কর্মচারী ওই যে পিওন, সিকিউরিটি গার্ডের মতো, এরা তো অভ্যন্তরীণ না, এরা কি? বহিস্থ। আর তার চেয়ে বড় কথা, তোমরা দেখো পরবর্তী ইয়েগুলো পড়ো, পয়েন্টগুলো পড়ো, যে কোম্পানির শেয়ার হোল্ডার বহিস্থ ব্যবহারকারী, এটা কি তোমার সঠিক। পাওনাদার বহিস্থ ব্যবহারকারী, এটাও সঠিক। আমার ভুলটা চাইছে, তো ভুল কত নম্বর? সি নাম্বারটা। সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখো, বা যাদের কাছে কোশ্চেন আছে তারা স্ক্রিনশট না করলেও পারবা, সমস্যা নেই। এরপরে আমরা চলে আসি 16 নম্বরে। কি বলছে? হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন তথ্যটি সঠিক? দেখছো ব্যবহারকারী সম্পর্কে প্রিভিয়াস ইয়ারে কত কোশ্চেন আসে তোমাদের, এই কারণে তোমরা নিজেদের সাজেশন নিজেরাই তৈরি করতে পারবা, কোনো স্যার কোনো ভাইয়ার হেল্প নিতে হবে না। তোমরা দেখো এই কোশ্চেন, আমি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কয়েকটা কোশ্চেন পড়ালাম, কতগুলো ব্যবহারকারী সম্পর্কে তো মানে কোশ্চেন পাইলাম। তার মানে কি বুঝতেছো যে হিসাব তথ্যের ব্যবহারকারীটা কি আমার এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এই ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে? তো বলছে তথ্যের হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন তথ্যটি সঠিক? যৌথ মূলধনী কোম্পানির কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী না? ভুল। নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, পাওনাদারগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এইটা সঠিক। বাকিগুলো সব কি? ভুল। ব্যবস্থাপনা কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ তারা প্রতিষ্ঠানের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে বা সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার বা ক্ষমতা তাদেরই একমাত্র আছে। এরপরে চলে আসি, এটা ডি নাম্বার, ই নাম্বারও হবে। বিধিবদ্ধ সংস্থাসমূহ বাহ্যিক ব্যবহারকারী, এখানে ডি ই দুইটা অ্যান্সার হবে। একটা কথা বলে রাখি, তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বা কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে দুইটা অপশনই সঠিক। তো প্রথম সঠিক যেটা, এটাকে তোমরা পূরণ করবা, ঠিক আছে? প্রথম সঠিক যেটা এটা পূরণ, যেমন এখানে ডি ই দুইটাই সঠিক, তুমি অ্যান্সারে পূরণ করবা ডি নাম্বারটা, ঠিক আছে? ই অ্যাভয়েড করবা, ডিতে পূরণ করবা। যেমন মেডিকেলে আমরা দেখি যে অনেক সময় 4টা অপশনই সঠিক থাকে, যে লাস্টেরটা পূরণ করে সে পায় 0.25, যে মাঝখানেরটা পূরণ করে সে পায় 0.50, যে সেকেন্ডটা পূরণ করে সে পায় 0.75, আর যে ফার্স্টেরটা পূরণ করে সে 1 পায়। তো ওইরকম অনেক ক্ষেত্রে এরকম পাইতে পারো যে দুইটা অপশনই সঠিক আছে, প্রথম যে অপশনটা সঠিক ওইটা তোমরা কি করবা? পূরণ করবা। চলে যাই 17 নম্বরে, বলছে হিসাব তথ্যের একটি সমালোচনা হচ্ছে। সমালোচনা কি? এটা আমরা গুরুত্বপূর্ণ তথ্যতে পড়ছিলাম যে মুদ্রাস্ফীতি প্রতিফলিত হয় না, তাহলে এটা কত নম্বর অপশন আছে? ডি নাম্বার। হিসাব তথ্যে মুদ্রাস্ফীতি প্রতিফলিত
হয় না। ওকে, আচ্ছা তাহলে চলে যায় 18 নম্বরে। বলছে হিসাব বিজ্ঞান বা দ্রুতের পর দাখিলা পদ্ধতির জনককে। জনক তো তোমরা জানো, লুকা প্যাসিওলি। কত নম্বর অপশন আছে? ডি নাম্বারে, লুকা প্যাসিওলি ডি নাম্বারে। এরপর চলে আসি, বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়? ওই যে তখন আমরা পড়লাম যে ইংলিশে BFRS, মানে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, এটা আমার কত নম্বর অপশন আছে? সি নাম্বার অপশনে, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তার মানে তোমাদের আমি যে বললাম যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো প্রায় কী করতে হবে? মুখস্থ করতে হবে, বা চোখ বুলে দেখতে হবে, খাতায় নোট রাখতে হবে। ঠিক আছে, মুখস্থ না হলে লিখতে হবে। শুধু যে সবসময় গুনগুন করে মুখস্থ করবা তা হবে না, কারণ এতে আমাদের মেমোরির উপর বা ব্রেনের উপর একটা প্রেশার পড়ে। হ্যাঁ, তুমি শুধু অ্যাকাউন্টিং না, তোমার ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তোমার ম্যানেজমেন্টের অনেক কিছু মুখস্থ করতে হবে, বাংলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, বাংলা সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীতার্থক শব্দ, অনেক কিছু আছে। তো এত কিছু মুখস্থ থাকবে না, এই কারণে আমি বলছি লিখবা, লিখলে একটা আই কন্টাক্ট হয়। অনেক সময় ওই চোখেও দেখে মনে করতে পারো, যে চোখ দিয়ে দেখলেও মনে করতে পারো আহা এটা তো আমি লিখছিলাম খাতায়। ঠিক আছে, তাহলে এখানে হবে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আমরা চলে আসি 20 নম্বরে। বলছে FASB এর পূর্ণাঙ্গ রূপ কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আমি বলি এগুলো সবসময় এস যুক্ত থাকে, এটা একটা ক্লু বা এটা একটা গোপনীয়তা বলতে পারো। হ্যাঁ, বা এটা একটা টেকনিক। তাহলে এস যুক্ত আছে কোনটাতে? দেখো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এটা হবে কি আমার অ্যান্সার। ওকে, তারপরে আমরা চলে আসি 21 নম্বরে। হ্যাঁ, 21 নম্বরে আমার কি বলছে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এই যে আবারও চলে আসছে প্রাথমিক। প্রাথমিক মানে কি? লিপিবদ্ধ করা, তাই না? তো এখানে আমরা দেখি লিপিবদ্ধ করা কোথায় আছে? ডি নাম্বারে, যে লিপিবদ্ধকৃত লেনদেনের সঠিকতার নিশ্চয়তা দেওয়া। ওই যে লিপিবদ্ধ কথাটা থাকলে ওটা কী হবে? অপশনটা কারেক্ট হবে। ওকে, তাহলে এটা হবে লিপিবদ্ধকৃত লেনদেনের সঠিকতার নিশ্চয়তা দেওয়া। তারপর আমরা চলে আসি 22 নম্বরে। কখন এবং কোথায় আন্তর্জাতিক হিসাবমান কমিটি গঠিত হয়েছিল? এটা তোমরা 1973 সালে যুক্তরাজ্যে হবে, এটা তোমরা অ্যান্সারে পেয়ে যাবা। ওকে, 1973 সাল হবে অ্যান্সার, যুক্তরাজ্যে। এরপর চলে আসি অ্যান্সার। দেখো এখানে সব দেওয়া আছে। তো তোমরা এ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে যা অ্যান্সার কোশ্চেন ছিল, এখানে তোমরা 22টা কোশ্চেন অলরেডি পেয়ে গেছো। অ্যান্সারটা এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও, কারণ অনেকে কোশ্চেন পাও কিন্তু অ্যান্সার পাও না, তখন পড়ার একটা মনোযোগ কেটে যায় আমাদের। আর অন্যান্য বইতে এইভাবে সাজানো তোমরা পাবা না। বাজারে যেই বই দেখো, যেই দেখো না কেন, তোমার ফার্স্ট চ্যাপ্টার পুরোটা তুলে দেওয়া আছে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার পুরোটা তুলে দেওয়া আছে। তোমাদের হইতেছে কি বলে, এইভাবে লেনদেন থেকে কয়টা আসছে, হিসাব থেকে কয়টা আসছে, এইভাবে তোমরা পাবে না। আমরা এতক্ষণ পড়লাম শুধু হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। তো হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা থেকে কতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে এটা আমরা পেলাম। এরপর নিজেকে যাচাই করার জন্য আরও কিছু আমরা পড়ব। এই যে 23 নম্বর, এটাও আমাদের কি বিগত বছরের প্রশ্ন। গ্যাপের পূর্ণ রূপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এস যুক্ত থাকবে যেটা, এইটাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমার বি নাম্বারটা। এরপরে চলে আসি আমার 24 নাম্বার। আধুনিক হিসাব বিজ্ঞানের নীতিমালার 3টা সি কি? এই যে আমি তখন বললাম, কস্ট, কনজারভেটিজম, কনসিস্টেন্সি। ওকে, আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেষ। এরপরে এসো নিজেকে যাচাই করি। এটা আমরা একটু 5 মিনিট গ্যাপ নিয়ে তারপরে পড়ব। ঠিক আছে, আমরা একটু 5 মিনিট গ্যাপ নিচ্ছি। 5 মিনিট গ্যাপ নিয়ে এরপরে পড়ব। আমরা অনেকটাই পড়ে ফেলছি। বিগত পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করলাম। হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা মোটামুটি আমাদের শেষ। আমরা মানে যতটা তোমাদের স্মুথলি এবং সুন্দরভাবে উপস্থাপনা করা যায় আমরা ততটাই চেষ্টা করব। কারণ আমরা চাইলে পারতাম যে একদম ওই যে ইন্টারমিডিয়েট বই ধরে ফার্স্ট চ্যাপ্টার পুরোটা একদিনে শেষ করে দিতে, দিয়ে ওর ভিতরে সব এমসিকিউ দিতে, কিন্তু না, ওই যে তাহলে তোমরা বুঝতে না যে এই এমসিকিউটা কোথায় থেকে আসছে, হিসাব থেকে আসছে, দ্রুতের পর দাখিলা পদ্ধতি থেকে আসছে, হিসাব সমীকরণ থেকে আসছে, নাকি লেনদেন থেকে আসছে। আমরা একটা করে টপিক পড়াবো, ওই একটা টপিকের উপর কী কী কোশ্চেন বিগত বছরে আসছে ওইটা দেখবো, এবং নিজেকে যাচাই করার জন্য, প্র্যাকটিস করার জন্য আরও কিছু এমসিকিউ কি করব, চর্চা করব। তারপরে ওই টপিক সম্পর্কিত কি কি কোশ্চেন আমার রিটেনে আসতে পারে এভাবে করবো, পরে একটা টপিক আমি শেষ করে দেবো। এতে একটা চ্যাপ্টারে যদি 20%ও কাভার হয়, হোক না, আমরা একটা চ্যাপ্টারে, কারণ ফার্স্ট চ্যাপ্টার অনেক বড়। ঠিক আছে, এখানে এসেও নিজেকে যাচাই করি। এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু এমসিকিউ অ্যাড করা আছে। তো দেখো, বলছে ব্যবসার ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে, হিসাব রক্ষণকে, এখানে একটা এমসিকিউ কেটে গেছে, তথ্যকে, ব্যবস্থাপনাকে। এটা অ্যান্সার হবে হিসাব বিজ্ঞানকে। এটা আমরা পড়ছি যে ব্যবসার ভাষা কাকে বলা হয়, হিসাব বিজ্ঞানকে। চলে আসো পরবর্তীটা।
বাংলাদেশে সিএমএ ডিগ্রি প্রদান করে কে? সিএমএ ডিগ্রি আইসিএমএবি। হ্যাঁ, অ্যান্সার কী হবে? আইসিএমএবি। তারপরে হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া, একটি তথ্য ব্যবস্থা, ব্যবসার ভাষা, একটি পেশা, সবগুলো। এখানে কিন্তু সবগুলোই হবে, কারণ হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। আমরা জানি কি প্রক্রিয়া? লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ, এটা একটা প্রক্রিয়া। এটা একটা তথ্য ব্যবস্থা বা হিসাব বিজ্ঞানকে একটা ব্যবসার ভাষা বলা, আর হিসাব বিজ্ঞানকে একটা পেশা। তাহলে অ্যান্সার হবে সবগুলো। তারপর চলে আসি হিসাব বিজ্ঞান আউটপুট কি? আউটপুট হলো আর্থিক বিবরণী, আর ইনপুট কি? লেনদেন। এরপর 5 নম্বরে চলে আসি হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী হলো পাওনাদার বৃন্দ, আয়কর কর্তৃপক্ষ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবগুলোই হবে অ্যান্সার। কারণ আয়কর কর্তৃপক্ষ বহিস্থ ব্যবহারকারী, পাওনাদার বৃন্দ বহিস্থ ব্যবহারকারী, গবেষক বহিস্থ ব্যবহারকারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই বহিস্থ ব্যবহারকারী, এখানে সবগুলোই হবে অ্যান্সার। তারপর চলে আসে 6 নাম্বার, বলছে কোনটি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী নয়? কারা ব্যবহারকারী নয়? দেনাদার বৃন্দ, মালিকগণ, ব্যবস্থাপকগণ, পাওনাদার বৃন্দ, কোনোটি নয়। অ্যান্সার হবে কোনোটিই নয়, কারণ এরা সবাই কি? ব্যবহারকারী, তথ্য ব্যবহার করে, এরা কম বেশি সবাই ব্যবহার করে। এরপর চলে আসি 6 নম্বরে, আইএএসসি কত সালে গঠন করা হয়েছিল? এটার অ্যান্সার হবে 1973 সালে। এরপরে চলে আসি 8 নম্বরে, নিম্নের কোনটি হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী নয়? এখানে বলছে নয়, মানে অভ্যন্তরীণ। শ্রমিক সংঘ, ক্রেতাগণ, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, অর্থায়ন পরিচালক, শেয়ার হোল্ডারগণ। অ্যান্সার হবে অর্থায়ন পরিচালকগণ। হ্যাঁ, পরিচালকগণ মানে আমার পরিচালক থাকলেই ওটা কী হবে? আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো এখানে বলছে বহিস্থ ব্যবহারকারী নয়। তারপর তোমরা অ্যান্সার লাস্টে পেয়ে যাওয়া, সমস্যা নেই। এরপর দেখো 9 নম্বর, হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী হলো, বহিস্থ ব্যবহারকারী কারা? উৎপাদন পরিদর্শকগণ, অর্থ পরিচালকগণ, কর কর্তৃপক্ষ, বিপণন ব্যবস্থাপকগণ, সবগুলোই। এখানে দেখো ব্যবস্থাপকগণ যারা আছে বা পরিচালকগণ যারা আছে এরা কিন্তু আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাহলে কর কর্তৃপক্ষ অ্যান্সার সি হবে। হ্যাঁ, এটাই কি আমার বহিস্থ ব্যবহারকারী, বাকি সবাই কিন্তু কি? অভ্যন্তরীণ। তারপর হচ্ছে 10 নম্বর, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার প্রসঙ্গে কোন উক্তিটি সত্য নয়? মানে কোনটা মিথ্যা? ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা তো সত্য। আইন মন্ত্রণালয় অভ্যন্তরীণ, এইটা আমার কি? আমার কি? মিথ্যা, কারণ আইন মন্ত্রণালয় বহিস্থ ব্যবহারকারী আমরা জানি, বাকিগুলো সবই ঠিক আছে। এরপরে দেখো 11, বলছে হিসাব বিজ্ঞান কি? ব্যবসার ভাষা একটি প্রক্রিয়া, তথ্য প্রদান করে, উপরে সবগুলি। এরপর আসো 12, বলছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় কোনটি অন্তর্ভুক্ত থাকে না? লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন বিশ্লেষণকরণ, তথ্য সরবরাহকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ। অ্যান্সার কি হবে? রেওয়ামিল প্রস্তুতকরণ আমরা জানি, তাই না? অ্যান্সার হবে ডি। তারপর চলে আসে হিসাব বিজ্ঞান কি? কলা বিজ্ঞান, কোনোটিই নয়। কলা ও বিজ্ঞান উভয়, সবগুলো। অ্যান্সার হবে কলা ও বিজ্ঞান উভয়, ডি নাম্বার অ্যান্সার। তারপরে বলছে হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের কি? হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের একটা লিপিবদ্ধকরণ ধাপ, ঠিক আছে? লিপিবদ্ধকরণ ধাপ। তারপরে 15 নম্বর, হিসাব বিজ্ঞানের আদিভূমি বা জন্মভূমি বলা হয় ভেনিস, ইতালির ভেনিসকে। তারপর আইএফআরএস এর পুরাতন নাম কি? আমরা ওই যে গুরুত্বপূর্ণ তথ্যতে পড়ছি, আইএএস, ফর্মালি নোন অ্যাজ আইএএস, মনে আছে? তাহলে আইএফআরএস এর পুরাতন নাম আইএএস। তারপরে বলছে এমবিএম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানকে? বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। বলছে হিসাব বিজ্ঞান হলো সর্বগ্রহণযোগ্য নীতিমালা, ব্যবহারিক জ্ঞান, মুখস্থ করার জ্ঞান, সাধারণ জ্ঞান, সবগুলোই না। এটা একটা ব্যবহারিক জ্ঞান, হিসাব বিজ্ঞান একটা প্র্যাকটিক্যাল বিষয়, ঠিক আছে? তারপরে 19 আসো, আমরা একটু দ্রুত স্কিপ করতেছি, কারণ তোমাদের যে মূল বিষয়গুলো বোঝানোর, এটা আমরা খুব ভালোভাবে বোঝাবার, এমসিকিউগুলো জাস্ট সলভ করে দেবো, তোমরা একটু বাসায় আবার এগুলো দেখবা। এটা দেখার পরে কোশ্চেন থাকলে অবশ্যই তো আমাদের কমেন্টে জানাই দিবা, হ্যাঁ? বা পরবর্তীতে তোমরা পরবর্তী ক্লাসে বলবে যে স্যার গত ক্লাসে আমাদের তো সমস্যা ছিল এই টপিকে, আমরা একটু বুঝিনি। বর্তমান যুগে পণ্য হিসেবে ধরা হয় কাকে? তথ্যকে। আমি আগেই বলে দিলাম, তথ্য কিন্তু এখন কি বর্তমান যুগে একটা পণ্য। তারপরে দেখো 20 নম্বর, আইএফআরএস বর্তমানে কার্যকর রয়েছে কয়টা? আইএফআরএস 13টা কার্যকর রয়েছে। এরপরে 21 নম্বর, হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো? প্রধান শাখা 2টি, আর্থিক হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এটা কত নম্বর অপশন আছে? অপশন সি তে আছে। তা বলছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ কোনটি? দেখো তো সর্বপ্রথম ধাপ কোনটা? লেনদেন চিহ্নিত করা। আগে আমাকে কি করতে হবে? লেনদেন চিহ্নিত করতে হবে, তারপর লিপিবদ্ধ করতে হবে, তারপরে না তথ্য সরবরাহ করতে হবে। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। এর বলছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ কোনটি? এখানেও আছে চিহ্নিতকরণ, অ্যান্সার হবে বি নাম্বারটা। তবে বলছে হিসাব বিজ্ঞানের বিবর্তন ধারা স্বর্ণযুগ বলা হয় কাকে? এটা হবে আমার মধ্যযুগকে, কারণ মধ্যযুগে হিসাব বিজ্ঞানটা খুব তাড়াতাড়ি কী হয়েছে? বিবর্তন হয়েছে 1494 সালে যখন দ্রুতের বা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয়। এরপর দেখো 25 নম্বরে দেওয়া আছে আর্থিক ঘটনার সময় সময়ানুক্রমিক সংরক্ষণকে বলা হয় কি?
আর্থিক ঘটনার সময় সময়ানুক্রমিক সংরক্ষণকে বলা হয় লিপিবদ্ধকরণ, কারণ লিপিবদ্ধ করে রাখি বলে আর্থিক ঘটনাগুলো আমার কি সময় অনুযায়ী সংরক্ষণ করা থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের 25টা। এখানে হইতেছে এমসিকিউ, তোমাদের 25টা প্র্যাকটিসের জন্য দেওয়া ছিল। এমসিকিউ দেওয়া আছে, অ্যান্সারগুলো স্ক্রিনশট করে রাখো তোমরা। আমাদের এমসিকিউ পার্ট শেষ। আমরা এখন চ্যাপ্টার 1 যেটা পড়লাম, এইটার উপর কি কি রিটেন কোশ্চেন আমাদের আসতে পারে, যেহেতু লিখিত অংশটা এখন অনেকেরই একটা কনসার্ন, হ্যাঁ, অনেকেরই একটা দুশ্চিন্তার বিষয় যে আগে তো সিলেবাস ছিল শুধু এমসিকিউর উপর, আমরা তো এমসিকিউ পড়লাম, বাট রিটেন কোনো কোচিং ওইভাবে এখনো প্রোভাইড করতে পারতেছে না, কিন্তু আমরা তোমাদের রিটেনটাও সাথে সাথে প্রোভাইড করে দিচ্ছি। তো আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ভাইয়ারা। আমি চলে যাই পরবর্তী পেজে। দেখো এখানে বলছে লিখিত অংশে হিসাব বিজ্ঞান কাকে বলে। হ্যাঁ, এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের, হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা বা তথ্য পদ্ধতি এবং একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা একটি নির্দিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতিতে লেনদেনসমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ করে এবং আর্থিক বিবরণসমূহ প্রস্তুত, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, যাতে করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মূল পয়েন্ট কি মনে আছে? যে হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া, হ্যাঁ, একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? লেনদেনসমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও সংক্ষিপ্তকরণ। এরপর চলে আসি আমরা 2 নম্বর কোশ্চেন কীরকম হতে পারে, হিসাব রক্ষণ কাকে বলে। লেনদেনসমূহ লিপিবদ্ধ করার কার্যাবলীকে কি বলা হয়? হিসাব রক্ষণ। আর 3 নম্বর বলছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি ও কী কী? ওই যে আমরা প্রথমেই শিখছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? 3টা। লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ আর কি তথ্য সরবরাহকরণ। ওকে, এরপরে চলে আসি 4 নম্বর বলছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ আবার কয়টা? 3টা। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, প্রতিনিভুক্তকরণ। মানে আমরা যা পড়ছি ওইটারই একটু রিটেন কীভাবে থাকবে। এরপর 5 নম্বর একটা বড় কোশ্চেন আছে, ব্যাখ্যামূলক বিশ্লেষণাত্মক কোশ্চেন। যদি তোমাদের 4 বা 5 মার্কের কোশ্চেন করে তাহলে এই টাইপের কোশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, কেন আমরা এটাকে ভাষা বলতেছি? ভাষার কিছু আছে, আমার কি বলে বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি আসলে হিসাব বিজ্ঞানের ভিতরে পাওয়া যায়? যদি যায় তাহলে এটাকে কি ভাষা বলা হয়। যেমন দেখো, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের, এখানে হবে ভাষা, চষা হয়ে গেছে, সরি। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি বা মিস্টেক হয় এটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আশা করি। তো হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় বক্তব্যটি ব্যাখ্যা করতে হলে প্রথমে আমাদের ভাষা সম্পর্কে জানা থাকতে হবে। কারো বক্তব্য অন্যের নিকট বোধগম্য উপায়ে উপস্থাপন করার কলাকৌশলকে ভাষা বলা হয়। প্রতিটি ভাষা উপস্থাপনের কৌশল ভিন্ন ভিন্ন হয়। প্রতিটি ভাষার কিছু সুনির্দিষ্ট প্রতীক, সংকেত বা শব্দ থাকে, তাই না? যেমন ইংরেজি ভাষার কিছু সুনির্দিষ্ট প্রতীক কি? তাদের অ্যালফাবেট, তাদের সংকেত, তারপর শব্দ থাকে। উক্ত প্রতীক, সংকেত বা শব্দ যিনি বক্তব্যে উপস্থাপন করেন এবং যার নিকট উপস্থাপন করা হয় উভয় পক্ষের নিকট বোধগম্য হতে হবে। সুতরাং বলা যায় যে যে কোনো ভাষা কার্যকর করার জন্য 3টি উপাদান থাকা প্রয়োজন। একটা হচ্ছে একজন প্রেরক যিনি বক্তব্য উপস্থাপন করেন, 2 নম্বর হচ্ছে একজন প্রাপক থাকবেন যার নিকট বক্তব্য উপস্থাপন করা হয়, আর 3 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কিছু প্রতীক, সংকেত বা শব্দ যা প্রেরক ও প্রাপক উভয়ের নিকট বোধগম্য হতে হবে। ওকে, এরপরে বলছে কি একইভাবে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা, কেননা অন্যান্য ভাষার মতো একজন প্রেরক থাকে যাকে আমরা হিসাব রক্ষক বলি। হিসাব রক্ষকের কাছে তুমি গেলে তুমি কি পাবা? মানে অ্যাকাউন্টসের যত তথ্য পাবা। অন্যদিকে মালিক, পাওনাদার প্রভৃতি পক্ষসমূহ যাদের কাছে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় তারা প্রাপকের ভূমিকা পালন করে এবং প্রতিটা ভাষার মতো হিসাব বিজ্ঞানের কিছু নিজস্ব প্রতীক রয়েছে, যেমন ডেবিট, ক্রেডিট ইত্যাদি। এগুলোকে হিসাব বিজ্ঞানের একটা সাইন। সুতরাং হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। এবার 6 নম্বর কোশ্চেন কীরকম আসতে পারে, হিসাব বিজ্ঞানের প্রধান 2টি শাখা কি কি? আর্থিক হিসাব বিজ্ঞান, যেটাকে বলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ইহা বহিস্থ ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, মানে এক্সটার্নাল ইউজার নিয়ে কাজ করে। এরপর আছে ব্যবস্থাপকের হিসাব বিজ্ঞান, ইহা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, হ্যাঁ, এটা ইন্টারনাল ইউজার নিয়ে কাজ করে। এরপর আসে হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার ও কি কি? হিসাব তথ্যের ব্যবহারকারী 2 প্রকার। অভ্যন্তরীণ, এটা তো আমরা জানি, যারা সিদ্ধান্ত গ্রহণে কি করতে পারে, ভূমিকা রাখতে পারে। এরকম বিভিন্ন আছে, বিভিন্ন প্রকার পরিচালকগণ, অর্থ পরিচালকগণ, পরিচালক সংগঠন, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি। আর কি আছে? বহিস্থ ব্যবহারকারী। এরপরে তোমরা চলে আসো 7 নম্বর কোশ্চেনে। বলছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য লিখো। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য 2 ধরনের। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন সমূহ চিহ্নিত করে সেগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। প্রধান বা মৌলিক উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞান
উক্ত তথ্যসমূহ পর্যালোচনা করে নির্ভুলযোগ্য সঠিক তথ্য কি সরবরাহ করা। শর্টকাটে মনে রাখবা, প্রাথমিক উদ্দেশ্য লেনদেন লিপিবদ্ধ করা, প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা। এরপরে যে বহিস্থ ব্যবহারকারীটা একটু পরে চলে আসছে একটু। এরপরে আসছে 9 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখো। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি? হিসাব বিজ্ঞান হলো ব্যবসার একটা ভাষা, তথ্য প্রকাশের মাধ্যম, এটা একটা সেবামূলক কর্ম, এটা একটা ব্যবহারিক বিষয় বা শাস্ত্র। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হ্যাঁ, হিসাব বিজ্ঞান হলো হাতিয়ার বা সহায়ক, হিসাব বিজ্ঞান হলো নিয়ন্ত্রণের কলাকৌশল, আর হিসাব বিজ্ঞান হলো ঐতিহাসিক দলিল সংরক্ষণ। এরপর তোমাদের যদি পার্থক্য রিটেনে আসে, ধরো লিখিত পরীক্ষা যদি আসে যে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য লিখো, এখানে পার্থক্যটা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, পার্থক্যটা আসলে সুন্দর করে এইভাবে পার্থক্যটা লিখে দিবে যে হিসাব বিজ্ঞানে হিসাব রক্ষণ ছাড়াও আরও কিছু কর্মকাণ্ড রয়েছে, আর হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ। আর হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছে মধ্যযুগে শিল্প বিপ্লবের সময়কালে, আর হিসাব রক্ষণের উৎপত্তি হয় সভ্যতার উষালগ্নে। তো এইরকম তথ্যগুলো তোমরা দিবা। আচ্ছা, আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ, রিটেন প্লাস এমসিকিউ। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। বাসায় পড়তে হবে। এখানে আমরা 1.5 ঘন্টা যে লেকচার দিব বা আলোচনা করব, বাসায় এটাকে আরও সুন্দরভাবে 3 ঘন্টা 4 ঘন্টা যতভাবে তোমরা নোট করতে পারো, তোমরা যতভাবে নিজেকে এটার উপর দক্ষ করতে পারো, এটা তুমি বুঝবে, তোমার ওয়েটটা তুমি বুঝবে। তুমি যদি একবার করে বোঝো যে আমার কোনো কিছু একবার করলে হয়ে যেতেছে, হ্যাঁ ওকে, এটা এনাফ তোমার জন্য। আর তুমি যদি দুর্বল হও অন্যদের চেয়ে, তাহলে তোমাকে ওই জিনিসটা 2বার 3বার করে পড়তে হবে। তো নিজেকে এখন একটু সময় দাও। চ্যাপ্টার 1 আমরা শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। আমরা তোমাদের যত ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা করার দরকার, আমরা আছি ফিনিশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাই। আর আমি আবার আমার পরিচয়টা দিয়ে শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ, ক্লাস নিচ্ছি হিসাব বিজ্ঞান নিয়ে। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফিজ।